হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আর একটা ক্লাসে। তোমাদের আজকে করাবো দশম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 মাধ্যমিক 2027। তোমরা পরীক্ষা দিবা ফার্স্ট সামেটিভ 2026। চলো আজকে আমরা স্কুল নম্বর নিয়ে নিয়েছি 7 নম্বর স্কুল। এর আগের 1 থেকে 6 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি আগের ক্লাসগুলো আগে ভালো করে দেখে নাও। চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। দেখো আমাদের আজকের ক্লাসে যে প্রথম প্রশ্নটা আছে 1 নম্বর কি বলছে প্রশ্নটা, 6% সুদের হারে কত সময়ে 8,000 টাকা 8,360 টাকা হয়ে যাবে, মানে 8,000 টাকাটা হয়ে যাবে 8,360 টাকা। তাহলে এই টাকাটা কিন্তু আমাদের সুদ আসল, মানে এখানে আসল যেটাকে আমরা পি বলি, এই পিটা আছে 8,000 টাকা, আর এই টাকাটা কত সময় সেই টাকাটা সুদ আসল বলে দিয়েছে। সময়টাকে আমরা টি ধরে নিলাম, আর সুদ আসল কিন্তু আমাদের বলে দিয়েছে এই টাকাটা সুদ আসল 8,360 টাকা। এটা হচ্ছে আমাদের সুদ আসল। এবার আসল জানা আছে, সুদ আসল জানা আছে, আমরা কিন্তু সুদ পেয়ে যাব। তোমাদের এটা জানতে হবে, আসল এবং সুদ আসল জানা থাকলে সুদ পাওয়া যায়। সুদকে আমরা আয় বলি। সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে দাও, এই যে আমাদের এটাই হবে আমাদের সুদ। তো এটা বিয়োগ করলে পেয়ে যাবা 360 টাকা। দেখো এটা কেন হয় তোমাদের একটু বলি, যে তুমি ব্যাংকে 10,000 টাকা জমা রাখলা, এবার 2 বছর পর ধরে নাও যে তোমার 10,000 টাকাটা হয়ে গেছে 2 বছর পর 2,000 টাকা হয়ে গেছে। তাহলে 10,000 টাকা রেখেছিলা, 2 বছর পর 2,000 টাকা হয়ে গেছে, মানে তোমার টোটাল যে টাকাটা হয়ে গেছে ব্যাংকে 2 বছর পর কত হয়ে গেছে, মোট টাকাটা আছে 10,000 আর 2,000 সুদ পেয়েছে, মানে 12,000 হয়ে গেছে সুদ আসলটা। টোটাল যে তোমার ব্যাংকের টাকাটা আছে যেটা হচ্ছে সুদ আসল, সেটা 12,000 টাকা, তাই না? বা ব্যাংকে তুমি 8,000 টাকা রাখলা, যে 2 বছর পর ধরো আমি সময়টা 2 বছর নিয়ে নিলাম, এখানে যে টাকাটা এত টাকা হয়ে গেল, এটা হচ্ছে আমাদের সুদ আসল। তাহলে সুদ কত পেয়েছো, তাই তো? তো সুদ আসল থেকে আসলটা বাদ দেবো। যেরকম আমি উদাহরণটা দিলাম যে 2,000 টাকা যে আমার সুদ, 10,000 টাকা ব্যাংকে রাখার জন্য 2 বছর পর আমার 2,000 টাকা সুদ পেলাম, তো 12,000 টাকা হয়ে গেল। তাহলে সুদটা দেখো, সুদ আসল যদি 12,000 হয়, আসলটা 10,000, তাহলে 12,000 থেকে 10,000 বিয়োগ করে সুদটা 2,000 পাওয়া যাবে না। এই জন্য তোমাদের মনে রাখতে হবে সুদ আসল থেকে আসল বিয়োগ করলে সুদ পাওয়া যায়। আমাদের সূত্র আই সমান সমান PTR/100। চলো মান বসিয়ে দাও। আই হচ্ছে 360, পি আসলটা 8,000, আর টি এর মান বেরোবে, আর বলে দিয়েছে 6%, 6/100। দুটো শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য কাটালাম। 6 6 36, দেখো এটা 6 6 36, এখন 2 দিয়ে কাটাকাটি করো, 2 3 6, 2 4 8। তা দেখো আমাদের রয়ে গেল এখানে 3 রইল, আর এখানে দেখো এটা হচ্ছে আমাদের 40। টি এর মানটা যদি বের করতে চাই তাহলে 3-এর নিচে 4 নেমে যাবে, 3/4 হবে টি এর মানটা। এত বছর, সময়টা হচ্ছে আমরা বছরে ধরি। আচ্ছা এই বছরটাকে যদি আমরা মাসে করে নিই, দেখো বছরকে যদি মাস করো না, তো তোমাদের কিন্তু 12 দিয়ে গুণ করতে হবে, তখন এই বছরটা হয়ে যাবে আমাদের মাস হয়ে যাবে। 4 3 12, 3 দিনে গুণ করে 9 মাস। দেখো সময়টা কিন্তু 9 মাস। 9 মাসে 8,000 টাকা, 8,000 টাকা যে সুদ আসলটা হয়ে যাবে 8,360 টাকা। অ্যান্সারটা 9 মাস দেখানো অপশান সি নম্বর অপশানটা মিলছে আমাদের। পরের প্রশ্নতে আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্নে। বলছে একটি যন্ত্রের মূল্য তার আগের বছরের তুলনায় X% হারে হ্রাস পায়। তো দেখো এখানে X% হারে হ্রাস পাচ্ছে। যদি যন্ত্রের বর্তমান মূল্য পি টাকা হয়, তবে 2 বছর পূর্বে যন্ত্রটির মূল্য কত ছিল? 2 বছর পূর্বে যন্ত্রটির মূল্য কত ছিল সেটাকে যদি আমি X টাকা ধরে নিই, ঠিক আছে, তাহলে 2 বছর পর যন্ত্রটির মূল্য কত হবে? দেখো 2 বছর পূর্বে যদি যন্ত্রটির মূল্য X টাকা হয়, তো 2 বছর পর যন্ত্রটির মূল্য হবে যে X টাকা ইন্টু, দেখো মনে রাখো সূত্রটা, X টাকা যেটা পূর্বে ছিল যন্ত্রটির মূল্য X টাকা ধরেছি, যে X টাকা ইন্টু 1
মাইনাস হবে। মাইনাস কেন? এই যে এখানে হ্রাস পাচ্ছি x% হারে, তো x% হারে বলে x/100 দিবা। আর কত বছর, দেখো কত বছর পরে বের করছে এটা, তাই না? এক্স বছর পূর্বে যন্ত্রটির মূল্য x টাকা তো ধরে নিয়েছি, আর এক্স বছর পর যন্ত্রটির মূল্য বের করছি। এটা হচ্ছে আমাদের এক্স বছর বলছি 2 বছর পূর্বে যন্ত্রটির মূল্য x টাকা ধরলাম, তাহলে 2 বছর পর যন্ত্রটির মূল্য, এই যে 2 বছর পর বলতে সময়টা হচ্ছে 2 বছর, এটা হচ্ছে আমাদের 2 বছর পর যন্ত্রটির মূল্য, বর্তমান মূল্য যেটা। তো যদি যন্ত্রটির বর্তমান মূল্য p টাকা হয়, দেখো আগে ধরেছিলাম 2 বছর আগে কত x টাকা যন্ত্রটির মূল্য, আর এখান থেকে 2 বছর পর বর্তমান মূল্য চলে আসবে 2 বছর পর। তো এই যে বর্তমান মূল্য যেটা আমরা বের করলাম, এটাই তো বলে দিয়েছে p টাকা, তাহলে এই টাকাটা হবে p এর সঙ্গে সমান। তাহলে এখান থেকে x এর মানটা আমাদের বের করে নিতে হবে, তাই না? তখনই পেয়ে যাব 2 বছর পূর্বে যন্ত্রটির মূল্য কত ছিল। তো x এর মানটা যদি বের করো p/1 - x/100 তার হোল স্কোয়ার। তা দেখো এভাবে কিন্তু অ্যান্সারটা দাঁড়াবে আমাদের, যে 2 বছর পূর্বে যন্ত্রটির মূল্য ছিল এই যে এত টাকা, তোমার টাকা লিখে দাও। এটা দেখো কত নম্বর অপশানে মিলছে, তাহলে এটা লক্ষ্য করে, এটা বি নাম্বার অপশানটা মিলছে, দেখো একদম বি নাম্বার অপশানটার সঙ্গে মিলে গেছে, তাহলে অ্যান্সার বি নাম্বার। চলো পরের প্রশ্নটা আমরা চলে আসবো। দেখো 3 প্রশ্নটা আমাদের একটা সমীকরণ দেওয়া আছে x-2 তার হোল স্কোয়ার প্লাস x+y তার হোল স্কোয়ার সমান 0। তো বলছে এই সমীকরণ থেকে y এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, এখানে তোমাদের বুঝতে হবে, দুটি রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয়, তাহলে প্রত্যেকটি বর্গ পৃথকভাবে শূন্য হবে। মানে এখানে বলতে পারবো x-2 তার হোল স্কোয়ার এটা সমান 0 হবে, আর এদিকে x+y তার হোল স্কোয়ার সমান 0 হবে। ওকে, দুটি রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয়, তাহলে প্রত্যেকটি বর্গ শূন্যর সঙ্গে সমান হবে। তার এখানে আমরা সরল করি, 0 আছে বলে স্কোয়ারটা ওঠাতে পারবো, তাহলে x-2 = 0 হয়ে যাবে, কারণ শূন্যের বর্গমূল শূন্যই হয়। তাহলে এখান থেকে x এর মানটা আমরা পেয়ে যাব 2 পেয়ে যাব। এবার এখানে বর্গটা যদি তুলে দিই, তাহলে x+y = আমাদের 0 হয়ে যাবে। তো x এর মান 2 পেয়ে গেছি, x এর জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে এখানে আমি 2 বসিয়ে দিলাম, দেখো y এর মানটা পেয়ে যাব, বা তাহলে y সমান 2টা এদিকে -2 হয়ে যাবে। তো y এর মান বের করতে বলেছিল, y এর মানটা -2 পেয়ে গেছি, দেখো অপশান এ নাম্বার অপশানটা আমাদের। পরের প্রশ্নতে আমরা চলে আসবো। 4 প্রশ্নটা দেখো কয়েকটা রাশি আছে, 7 + x, 11 + x আছে, 19 + x। 3টি রাশি আছে, দেখো এটা প্রথম আছে, এটা দ্বিতীয় আছে, এটা তৃতীয় আছে। তাহলে এই 3টি রাশি ক্রমিক সমানুপাতিতে আছে বলেছে। তো 3টি রাশি যদি ক্রমিক সমানুপাতিতে থাকে, তোমাদের যেটা জানতে হবে, দেখো প্রথম দুটোর অনুপাত 7 + x = 11 + x, প্রথম দুটোর অনুপাত সমান করবা দ্বিতীয়, ঠিক আছে, শেষ দুটির অনুপাত, মানে এই দুটির, এখানে হয়ে যাবে 11 + x, দ্বিতীয়টা তৃতীয়টা আছে 19 + x। এই যে দেখো 3টি রাশি ক্রমিক সমানুপাতিতে থাকলে প্রথম দ্বিতীয় লিখবা, সমান দ্বিতীয় তৃতীয় লিখবা। এবার অনুপাতকে আমরা বাই করে নেব, 7 + x / 11 + x সমান 11 + x / 19 + x। এবার এখান থেকে সরল করে x এর মানটা আমাদের বের করতে হবে, x এর মানটাই বের করতে বলেছে। চলো বর্গগুণটা আমরা করব, কণাগুণি গুণ। আচ্ছা, এখানে 19 + x × 7 + x এটা নিলাম, আর এদিকে গুণ করলে পরে হয়ে যাবে 11 + x। দেখো দুটো একই আছে না, এখানে তোমরা হোল স্কোয়ার করে দাও। চলো এখানে রাশি গুণ করি, দেখো 19 আর 7 গুণ, 7 নং 63, 3, 7 একে 7, আর ওদিকে 6,
7 আর 6, 6 12 13, 7 আর 6 13 পেয়ে যাবা, 133 হয়ে গেল, প্লাস 7x। দেখো আমরা সরি একটু কী দিয়ে গুণটা করছি, 19 সাথে, আচ্ছা এখানে 19 দিয়ে করি, 19 সাথে 133, আর 19 আর এক্সে গুণ করে, 19 আর এক্সে গুণ করে 19x, মানে 19 দিয়ে করলাম। এবার এক্স দিয়ে শুরু করে দিচ্ছি, প্লাস এক্স সাথে গুণ করে 7x, প্লাস এক্স আর এক্স গুণ করে এস স্কোয়ার। আর ডান দিকে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙে নাও। আচ্ছা এখানে আমাদের সমান সমান হবে এদিকে, তাহলে এ স্কোয়ার মানে 11 স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই দেখো। আচ্ছা এখন আমরা একটু সরল করি, 133, এই দুটো দেখো যোগ হয়ে যাবে, 19 আর 7 26, 26x। আচ্ছা এখানে এই যে এস স্কোয়ার দেখতে পাচ্ছ ওই দিকে, তোমরা কেটে দিতে পারবা। সমান সমান 11 এর বর্গ 121 পেয়ে যাবা, প্লাস আর এটা 11 দিয়ে 22, 11 দিয়ে 22x। আচ্ছা এক্সগুলো বাদ দিকে করি, 26x মাইনাস 22x, 121 মাইনাস 133। আচ্ছা তাহলে এখানে যদি বিয়োগটা করো, তাহলে এটা বিয়োগ করে এটা 4x পেয়ে যাবে, আর এটা কিন্তু বড় আছে তো এটা মাইনাস রইবে। আচ্ছা তাহলে এখানে বিয়োগটা করো, 1 কত দিলে 3, এটা 2 দিলে, আর 2 কত দিলে 1, এটা 1 দিলে, 4 3 12। তাহলে আমি এক্সের মানটা পেয়ে যাচ্ছি, দেখো কত পেয়ে গেলাম, -3 পেয়ে গেলাম। তাহলে -3 কিন্তু আমাদের অ্যান্সার। দেখানো অপশান -3 কোথায় আছে অপশানে, -3 ডি নাম্বার অপশানটা কিন্তু মিলছে আমাদের। চলো আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্নে। দেখো এখানে পি কিউ আর 3টি বিন্দু আছে, একটা পি বিন্দু, একটা কিউ বিন্দু আছে, একটি আর বিন্দু আছে। আচ্ছা 3টি বিন্দু দেখো এখানে, এই 3টি বিন্দুর মধ্যে আমাদের কি বলে দিয়েছে, পি কিউটা বলেছে পি কিউ সমান সমান 8 সেমি বলেছে, 8 সেমি, পি আরটা বলে দিয়েছে 3 সেমি, আর কিউ আরটা বলেছে এখানে 5 সেমি। তাহলে দেখো এখানে তোমরা যদি লক্ষ্য করো, আমরা একটা জিনিস পাবো এখান থেকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে পি আর, আমি পি আর যোগ, এই যে পি আর যোগ কিউ আর করছি, দেখো পি আর যোগ কিউ আর করলে পরে দেখো আমরা কি পেয়ে যাব, আমরা কিন্তু পি কিউ পেয়ে যাব, এটা পি কিউ হবে। কিভাবে লক্ষ্য করো, এই যে পি আর এর মানটা দেখো 3 আছে, কিউ আর এর মানটা 5 আছে, আর পি কিউর মানটা 8 আছে, দেখো উভয় দিকে কিন্তু সমান, এদিকেও 8 এদিকেও 8। তাহলে দেখো 3টি বিন্দু থেকে এইভাবে মান দেওয়া আছে বলে এই শর্তটা স্যাটিসফাই করছে। তাহলে 3টি বিন্দু একটি সরলরেখার উপর অবস্থান করবে, ঠিক আছে। এই যে আমাদের একটি সরলরেখা যদি আমি করি তৈরি, তাহলে আমি এখানে এই জায়গায় এটা পি বিন্দু দিয়ে দিলাম, এটা আমি কিউ বিন্দু দিয়ে দিলাম, ওকে। আর এখানে এই জায়গায় আমি এই জায়গায় আমি একটা আর বিন্দু দিয়ে দিচ্ছি, এই জায়গায় আমি একটা আর বিন্দু দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে এই যে মানগুলো, পি কিউ 8 সেমি, পি আর 3 সেমি, আর যে কিউ আরটা আছে আমাদের 5 সেমি। এই অনুসারে এভাবে কিন্তু বিন্দুগুলো দাঁড়াবে, যেভাবে মান দেওয়া আছে। তাহলে এখানে যে বলেছি যে এই 3টি বিন্দু দিয়ে দেখো এই যে পি কিউ আর বিন্দুগামী বৃত্তের সংখ্যা, তাহলে এখানে মানে এই বিন্দুগামী বলেছে পি কিউ আর বিন্দুগামী বৃত্তের সংখ্যা জানতে চেয়েছে। তা দেখো তো একটি বৃত্ত এই 3টি বিন্দুগামী কি হতে পারে, যখন আমাদের 3টি বিন্দু সমরেখ আছে, একটা সরলরেখার উপর অবস্থান করছে, কখনোই কিন্তু বৃত্তের উপর অবস্থান করবে না। বৃত্তের উপর 3টি বিন্দু হওয়া মানে কি, ধরো এই জায়গায় হতে হবে, এই জায়গায় হতে হবে, তাই না, এরকম 3টি বিন্দু হতে হবে। তাহলে 3টি বিন্দুকে দেখো এভাবে যদি করো না, 3টি যে বাহু তৈরি হবে 3টি বিন্দু নিয়ে, তাহলে এখানে একটা ত্রিভুজ গঠন হবে। কিন্তু এই ক্ষেত্রে তো ত্রিভুজ গঠন হবে না। একটি ত্রিভুজ গঠিত হওয়ার জন্য যে শর্তটা দরকার, দেখো ছোট দুটি বাহুর যোগফলটা বড়র সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে ত্রিভুজ গঠিত তো হবে না, তো ত্রিভুজ গঠন না হলে পরে দেখো আমরা এই অনুসারে সমরেখ পেয়ে যাচ্ছি বিন্দু 3টি। তাহলে বিন্দু 3টি সমরেখ হওয়া মানে এই 3টি বিন্দু কিন্তু একটা বৃত্তের বিন্দুগামী হচ্ছে না, বৃত্তের উপর অবস্থান করবে না, ওকে। তাহলে এই 3টি বিন্দু, ঠিক আছে, কি
বৃত্তের কোনো বিন্দুগামী নয়, যে বৃত্তের বিন্দুগামী হবে কোনো বিন্দুগামী পাওয়া যাচ্ছে না। তো এখানে কতগুলি বৃত্তের সংখ্যা হবে, কতগুলি বিন্দুগামী বৃত্তের সংখ্যা হবে, এখানে তো বৃত্তের উপর যাবেই না, বিন্দুগামী হবেই না। তার জন্য দেখো অ্যান্সারটা কিন্তু এখানে শূন্যটি হবে। মানে এই তিনটি বিন্দু দিয়ে মানে কোনো বৃত্ত দিয়ে যাবে না, পাস করবে না। ওকে, তাহলে এখানে বৃত্তের সংখ্যা এরকম কোনো বৃত্তের সংখ্যাই পাবো না আমরা। তার জন্য এটা তোমরা অ্যান্সারটা এ নাম্বার নিবা, 0টি মানে শূন্যটি। ওকে, কারণ যদি সমারেখ হয় তিনটি বিন্দু, তাহলে এখানে দেখো তো কী করে তিনটি বিন্দু দিয়ে যে একটি বৃত্ত তুমি তৈরি করবা, সেভাবে তুমি তৈরি করতেই পারবা না এই তিনটি বিন্দু দিয়ে। আর আমাদের বলে দিয়েছে তিনটি বিন্দু দিয়ে একটি বৃত্ত যাবে, মানে এই বিন্দুগামী বৃত্ত সংখ্যা জানতে চেয়েছে, তাহলে আমরা তো সেটা পারবো না করতে। তার জন্য আমাদের বৃত্তের সংখ্যা পাওয়া যাবে না বলে অ্যান্সার 0টি হবে। চলো এরপরে আমরা 6 নম্বর প্রশ্নে চলে আসবো। দেখো 6 প্রশ্ন বলছে অকেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। চলো আমরা আগে ছবিটা তৈরি করে তোমাদের প্রশ্নটা বোঝাই। তাছাড়া বৃত্তস্থ চতুর্ভুজ আছে, আমি একটা বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি করব। সেই বৃত্তস্থ চতুর্ভুজের এবিটা আবার ব্যাস বলে দিয়েছে। তাহলে আমি আগে ব্যাসটা তৈরি করে নিলাম। এই যে আমাদের এবি ব্যাস। এবার বৃত্তস্থ চতুর্ভুজটা আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এ বি, এটা সি, এটা ডি নাম হবে। তা দেখো তো কোণ এখানে বলেছে এডিসি। এডিসি মানে এই কোণটা 120 ডিগ্রি বলে দিয়েছে। আর কোণ বিএসির মান বের করতে বলেছে, বিএসি। তাহলে বিএসি তো এসি যোগ করতে হবে, এসি যোগ করে আমরা কোণ বিএসি পাবো। তাহলে বিএসি কোণটা এই কোণের মান বের করতে বলেছে। চলো দেখো এই কোণের মানটা কী করে পাবো। প্রথমে আমরা কিন্তু এই কোণটা পেয়ে যাব, কারণ দেখো এই যে কোণটা ডি কোণটা আর বি কোণটা, এই দুটো কোণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। আর আমাদের জানতে হবে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। তাহলে এই দুটো কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাই না? তাহলে এই দুটি কোণের যোগফল 180 ডিগ্রি যদি হয়, আর তার মধ্যে একটা কোণ জানা আছে 120 ডিগ্রি, তাহলে এই কোণটা কত পাবা? 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করে দাও। তাহলে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি যদি বিয়োগ করে দাও, তোমরা পেয়ে যাবা 60 ডিগ্রি। তা দেখো এই কোণটা আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। এবার তোমরা এই কোণটাও বের করতে পারবা, মানে এসিবি কোণটা, এই কোণটা 90 ডিগ্রি হবে। কি করে? এটা আমি অনেকবার বলেছি যে ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণ এসিবি কোণটা, তাকে অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়। আর অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ 90 ডিগ্রি হয়। এখন এসিবি ত্রিভুজের দুটো কোণ তো জানা হয়ে গেছে, এখন 3 নম্বর কোণটা পেয়ে যাবো, যার মান বের করতে বলেছে। এ যখন 90 ডিগ্রি হয়ে গেছে, এ 60 ডিগ্রি যখন হয়ে গেছে, তাহলে এ কত হবে? এ 30 ডিগ্রি হবে। কী করে বুঝলাম একবারে? কারণ 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি 90 ডিগ্রি, আর ওদিকে 90 ডিগ্রি মিলে হয়ে যাবে 180 ডিগ্রি। বা তোমরা ত্রিভুজের ধর্ম থেকে যে এসিবি ত্রিভুজের ধর্ম থেকে তোমরা বের করতে পারবা যে বিএসি কোণটা 180 ডিগ্রি থেকে এই 90 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগফলটা বাদ দেবা, ওই 30 ডিগ্রি পেয়ে যাবা। যেভাবে করতে পারো। আমাদের অ্যান্সার হয়ে গেছে যে বিএসি কোণটা 30 ডিগ্রি। অপশান দেখো আমাদের সি নাম্বার অপশানটা মিলছে। চলো পরের প্রশ্নে পেজ নাম্বার 104 পেজে আমরা চলে আসবো। দেখো 104 পেজের এবার 2-এর অঙ্কগুলো আমরা করাবো। 2-এর 1 নাম্বারটা কী বলছে এখানে? 2-এর 1-এর প্রশ্নটা দেখো, আমাদের এখানে প্রশ্নটা বলছে যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয়, 6 মাস অন্তর মানে সুদের পর্বটা 6 মাস বলেছে, 6 মাস অন্তর সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়, তবে বার্ষিক 8% হার সুদে 2500 টাকার 1 বছরের চক্রবৃদ্ধির সুদ বের করতে বলেছে। চক্রবৃদ্ধির সুদ বের করব, যেখানে পর্ব কিন্তু বলেছে। চলো এখানে কিন্তু ভালো করে তোমাদের বুঝতে হবে নিয়মটা। দেখো আমাদের যে নিয়মটা আছে না, তো প্রথমে তো আমাদের চক্রবৃদ্ধির সুদ যেভাবে বের করতে হয় সেটা আগে জানো। দেখো চক্রবৃদ্ধির সুদের যে সূত্র, সেই সূত্রটা তোমাদের বলে দিচ্ছি যে P × 1 + R/100 আর পাওয়ারে n আর মাইনাস পরে আসলটা বিয়োগ হয়। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের সূত্র। এটা সমূল চক্রবৃদ্ধি, এই যেটাকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বাদ দিলে পাবো চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। আর এখানে একটা জিনিস আছে আমাদের এই ক্ষেত্রে, যেহেতু পর্ব এখানে দেখো 6 মাস অন্তর দেয় সুদটা, তাহলে 6 মাস অন্তর না, তাহলে এখানে তোমরা বুঝো যে
12 মাসে 1 বছর, তাহলে 12কে 6 দিয়ে ভাগ করবা। 12কে এই যে পর্ব যেটা বলবে 6 মাস বা 3 মাস যাই বলুক না কেন সেটাতে ভাগ করবা। 12কে ভাগ করে দেখো তো কত পাচ্ছ, 6 দিয়ে 12। এই যে 2টা পেয়ে গেলা, এই 2-এর ভূমিকা আছে এখানে। এই 100-র সঙ্গে কিন্তু 2 গুণ হবে, এই যে এখানে 2 গুণ হবে 100-এর সঙ্গে, আর এই যে সময়টার সঙ্গে 2 গুণ হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু তোমাদের বুঝতে হবে। তখনই আমাদের এই প্রশ্ন অনুসারে চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা হবে এটা হবে। ঠিক আছে, 100-র সঙ্গে 2 গুণ করবা আর সময়ের সঙ্গে 2টা গুণ করবা, যে 2টা তোমরা ভাগ করে পেলা। চলো এবার আমরা এখানে মানগুলো বসাই। আমরা এই ক্ষেত্রে পি আসল যেটা বলে দিয়েছে এখানে 2500 টাকার, পি এর জায়গায় আমি বসাবো 2500, 1 প্লাস আর, দেখো আরটা কিন্তু এখানে 8% বলে দিয়েছে, তাহলে আর এর জায়গায় আমি এখন কি লিখবো, 8% লিখে দেবো। তাহলে এখানে আমি লিখে দেবো 8%, মানে 8/100। তাহলে 100-র সঙ্গে 2 গুণ হবে যেটা বললাম, তো 2 গুণিত 100 দিবা। আর সময়টা দেখো 1 বছর, তাহলে সময় এর জায়গায় 1 বসালাম আর 2 দিয়ে গুণ করতে হবে আবার। আর নিচে আবার পি বলতে আসল 2500, বাস এই যে এত টাকা। এটাই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এটা সরল করে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। চলো আমরা সরলটা করি। সমান সমান, আচ্ছা 2500 আছে, 2500কে আমি কমন নিয়ে নিচ্ছি, 2500 কমন নিয়ে নিলাম। আর এখানে একটু কাটাকাটি করতে পারো, এই যে 2 আর 8 করো, 2 4 8, আর 4 আর 100 কাটাকাটি করে এটা 25 পেয়ে যাবা। তাহলে আমি 2500 কমন নিয়ে নিয়েছি। তাহলে এখানে আমাদের দেখো আমাদের 1 প্লাস 4/25 আছে এখানে, আর পাওয়ার কিন্তু 2 আছে। 2500 কমন নিয়ে নিয়েছি, তো 1 থাকবে টাকা 2500। আচ্ছা এখানে ভগ্নাংশ যোগ বিয়োগটা যদি করো, দেখো 25 একে 25, 25 আর 4 29, মানে এখানে তোমরা পেয়ে যাবা 29/25 পাবা, তাই তো। দেখো 25 একে 25, 25 4 কত যোগ করে 29 পাবা, তাই না। আচ্ছা দাঁড়াও একটু সরলটা আমরা একটু চেক করি কত দাঁড়াচ্ছে। আচ্ছা এখানে তো আমাদের 4 কেটে গেছে, দাঁড়াও 4টা আমি কেন বসিয়েছি, সরি এই জায়গায় একটু ভুলে গেছে, 4 আমাদের নাই, এখানে আমাদের এই যে 1 আছে। তাহলে 25 একে 25, 25 একে 26, এটা আমাদের 26 হবে। আচ্ছা একটু ভালো করে লিখি আমি এই জায়গাটা, এটা হবে আমাদের 26, তাই আছে। এর ভগ্নাংশের যোগ বিয়োগ 4টা কেটে গেছে, আমি এখানে 4 ধরে নিয়েছিলাম, 4 নাই আমাদের। তাহলে 1/25 আর ভগ্নাংশের যোগ বিয়োগ করে 26/25, আর বাইরে স্কোয়ার আছে। তো এইভাবে জিনিসটা হবে আমাদের 2500। তাহলে এখানে দেখো বর্গ করতে হবে, তাহলে আমরা এখানে যদি বর্গটা ভাঙাই, 26-এর বর্গ 26 26 গুণ, 26 আর 26 যদি গুণ করো তোমরা পেয়ে যাবা 676, আর 25-এর স্কোয়ার 25 25 গুণ, এটা পাবা 625, আর -1 টাকা। 2500 ভগ্নাংশের যোগ বিয়োগ করবো, দেখো লসাগু 625, এটা মিলে গেল তো উপরে 676 নেমে যাবে, আর এটা 1-এর সঙ্গে গুণ করে 625 টাকা। 625 গুণিত, এবার উপরে বিয়োগ করো, 676 থেকে 625 বিয়োগ করলে তোমরা 51 পাবা, আর নিচে 625। এবার কাটাকাটি করি আমরা। আচ্ছা এখানে কাটাকাটি করলে পরে দেখো 25 দিয়ে করি কাটাকাটি, দেখো 25 25-এ 625, এটা 25 পেয়ে যাবা 25 দিয়ে ভাগ করলে। আর এখানে 25 দিয়ে করো, 25 একে 25 আর 2টো শূন্য, 25 দিয়ে আমরা কাটাকাটি করে দিলাম। আবার দেখো 25 4-এ 100, এই যে 25 4-এ 100, তো আমাদের রইল 4 আর 51, 4 আর 51 গুণ করে নাও, 4 একে 4, 4 5-এ 20, 204 টাকা। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ, এই মানটা চক্রবৃদ্ধি সুদ সমান সমান 204 টাকা আমাদের অ্যান্সার। চলো আমরা পরের প্রশ্নতে চলে আসবো। দেখো তারপরের প্রশ্নটা এখানে আমাদের কি বলেছে লক্ষ্য করো, 2 নম্বরটা এখানে। আচ্ছা সমীকরণ আছে, এটা দীঘা সমীকরণটা টুকে নিই। সমীকরণটা আছে s² - 7x প্লাস p² প্লাস 1 = 0। আচ্ছা এই সমীকরণের বীজদের অন্তর 3 বলে দিয়েছে।
আচ্ছা, বীজদ্বয়ের অন্তর মানে বীজদ্বয়ের বিয়োগফল বলেছে। আমি এক কাজ করি, ছোট বীজটাকে ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে লিখছি ধরি ছোট, মানে দুটি বীজ, একটা ছোট বীজ একটা বড় বীজ। ছোট বীজটাকে আমি আলফা ধরে নিলাম। তাহলে ছোট বীজটা যদি আলফা হয় না, তাহলে দেখো অতএব বড় বীজটি পেয়ে যাব। বড় বীজটি হবে, এই যে ছোট বীজটি যদি আলফা হয় তাহলে বড় বীজটি ছোট বীজের সঙ্গে এই যে অন্তরটা যোগ হয়ে যাবে, তখন আমরা পেয়ে যাব বড় বীজটি আলফা প্লাস 3 পেয়ে যাব। এটা হবে বড় বীজ। আচ্ছা, কেন এটা হয় একটু বুঝাই তোমাদের। এই যে দুটি বীজের অন্তর, মানে ধরো দুটি সংখ্যার অন্তর, তাই না, দুটি সংখ্যার অন্তর যেহেতু 3 বলে দেয়, আর আমি ধরে নিলাম যে ছোট বীজটি আছে 2 আছে, তাহলে বড় বীজটি কত হবে? দেখো অন্তর বলতে কি 2 আর 5 নিয়ে নাও না, এই যে একটা বড় বীজ একটা ছোট বীজ, তাহলে বড় বীজ আর ছোট বীজ এদের যে বিয়োগফলটা 3 পাচ্ছ না, তাহলে ছোট বীজটা যদি 2 হয় তাহলে ছোট বীজের সঙ্গে অন্তরটা যোগ করেই তো আমরা বড় বীজটা পাবো। তাই জন্য দেখো আমাদের বড় বীজটা যোগ করে আসছে। ছোট বীজটা যদি আলফা হয় তাহলে আলফার সঙ্গে এই যে অন্তরফল 3 বলেছে সেই অন্তরটা যোগ করে দাও, বড় বীজটা পেয়ে যাবো। তা আমরা কিন্তু দেখো এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যদি জানা থাকে তাহলে আমরা তৈরি করতে পারবো বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল। দেখো তো আমরা এখানে দেখাবো বীজদ্বয়ের যোগফল। তাহলে আমাদের বীজ দুটি হচ্ছে আলফা প্লাস 3। তাহলে বীজদ্বয়ের যোগফলের সূত্র, দেখো বীজদ্বয়ের যোগফলের সূত্র যেটা তোমাদের জানতে হবে -b/a। কোনো একটি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এটা হয়, আমি তোমাদের দেখিয়েছি এটা। এবার আমরা একটু সরল করি এখান থেকে। তো দেখো এটা আলফা যোগ করে এটা 2 আলফা পাবা, এদিকে হচ্ছে আমাদের 3। আর b/a যে লিখেছি, b বলতে এক্সের সহগ, তো চলো বসাই আমার মানটা। এক্সের সহগ বলতে এখানে দেখো -7 আছে, তাহলে b এর জায়গায় -7 বসালাম। আর এ দেখো এখানে s² সহগ, কিছু নাই এখানে, কিছু নাই তো 1 ধরবা, তাহলে এটা এখানে 1 আছে। 2 আলফা প্লাস 3, এখানে মাইনাস প্লাস, এটা +7 দাঁড়ালো। আমি এখান থেকে আলফার মানটা বের করে নিই। 2 আলফা, দেখো এখানে 7 থেকে 3টা বিয়োগ হবে এদিকে, তাহলে 7 থেকে 3 বিয়োগ হয়ে এটা 4 হয়ে যাবে, 2 দিয়ে 4। তাহলে আলফার মানটা দেখো আমরা কত পেয়ে যাব? 2 পেয়ে যাব। তাহলে ছোট বীজটি পেয়ে গেছি। এবার আমাদের কি দরকার এখানে? আমাদের কিন্তু পি এর মানটা বের করতে হবে। দেখা যাচ্ছে না, দেখো আমাদের এই যে বলেছে পি এর মানটা বের করতে বলেছে। দেখো পি এর মানটা আমরা পেয়ে যাব। আমরা এখন এক কাজ করি, বীজদের যোগফলটা তৈরি করলাম, এবার আমরা দেখাবো বীজদের গুণফল। ওকে, দেখো বীজদের গুণফলের যে সূত্র, তাহলে বীজের গুণফল একটা আলফা ইন্টু আলফা প্লাস 3। এই যে দুটি বীজের গুণফল, একটা আলফা ছিল একটা আলফা প্লাস 3 পেয়েছি। তাহলে বীজ দুটির গুণফল সমান হয় c/a। সি বলতে তোমাদের বলি যে ধ্রুবক পার্টটাকে সি বলা হয়, তাহলে সি বলতে p² + 1 c/a। এখানে তো 1 আছে s² সহগ, এই যে এটা 1, তাহলে 1টা বসালাম না, তা বীজদের গুণফলটা এটা পেয়ে গেলাম। এবার আমরা দেখো আমরা কিন্তু আলফার মানটা কিন্তু বের করে নিয়েছি, এই আলফার জায়গায় আলফার মানটা বসিয়ে দিলে পি এর মানটা কিন্তু বেরিয়ে আসবে। তা আলফার জায়গায় 2 বসালাম, সরি এখানেও 2 বসাবো, p² + 1। তাহলে এটা 2 গুণিত এটা, দেখো এটা হবে আমাদের 5 p² + 1, এটা 10 p² + 1। তাহলে আমরা এখানে p² সমান দেখো 10 থেকে 1 বিয়োগ করো, একটা এদিকে এসে বিয়োগ হবে, মানে 9 হয়ে যাবে। p² মানটা আমরা 9 পেয়ে গেলাম। তাহলে p এর মান কত পাবো? তাহলে p² যদি 9 হয় তো p সমান হবে ±√9 হয়, স্কোয়ার ছেড়ে দিলে ±√ চাপবে। তাহলে এখান থেকে দেখো মানটা প্লাস মাইনাস, আর 9-এর বর্গমূল এটা 3 হয়ে যাবে, তাহলে পি এর মান পেয়ে গেলাম +-3। এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলো আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। দেখো 3-এর প্রশ্নটা কি বলছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি ও এসি দুটি যে কোণ OBA 40 ডিগ্রি, কোণ OCA 30 ডিগ্রি হলে কোণ BOC-র মান বের করতে বলেছে। আচ্ছা, আমাদের একটি বৃত্তের কথা বলেছে, চলো আমরা একটা বৃত্তের ছবি তৈরি করি।
এবার দেখো এখানে দুটি যে এর কথা বলেছে, একটা এ বি একটা এসি। চলো আমি দুটি জে তৈরি করছি। এই যে আমাদের একটা এ বি জে তৈরি করলাম। এবার আমি একটা এসি জে তৈরি করি। এই যে আমাদের এসি জে। আর এখানে কোন যে বলেছি, আচ্ছা কেন্দ্রবিন্দু এই জায়গায় নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে বৃত্তের কেন্দ্র, যেটা হচ্ছে কেন্দ্রের নাম ও নাম দিয়ে দিলাম। ও বি এ দেখো এই যে 40 ডিগ্রি আছে, কোন ও বি এ, ও বি এ, তাহলে আমাদের দেখো ও বি যোগ করতে হবে না? মানে প্রশ্নে যেভাবে বলা হবে ছবি কিন্তু সেভাবে তৈরি হয়ে যাবে। প্রশ্ন থেকে ছবি তৈরি করাটা তোমাদের কিন্তু ভালো করে জানতে হবে। এই কোনটার জন্য আমাদেরকে দেখো ও বি যোগ করতে হচ্ছে। এই যে ও বি যোগ করলাম, তাহলে ও বি এ মানে এই কোণের কথা বলেছে। এই কোণটা আছে 40 ডিগ্রি এটা। আর কোণ ও সি এ, দেখো ও সি এ, তাহলে ও সি যোগ করতে হবে না? যে কোণটা হচ্ছে এই যে ও সি এ কোণ আছে বলে ও সি যোগ করতে হবে। তারপরে তো আমরা ও সি এ কোণটা পাবো। এই দেখো ও সি এ মানে এই কোণের কথা বলেছে। তাহলে এই কোণটা 30 ডিগ্রি বলেছে, এটা আমাদের 30 ডিগ্রি এইভাবে প্রশ্নে বলে দিয়েছে। আর আমাদের বিওসি মানে এই যে বিওসি কোণটা, এই কোণের মানটা বের করতে বলেছে, এটা কেন্দ্রস্থ কোণ। আচ্ছা চলো এই কোণটা পাওয়ার জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে। আমরা এখানে অঙ্কনটা দেখো আমি ও এ যুক্ত করে দিচ্ছি। এই ও এ আমি যুক্ত করে দিলাম। এবার তোমরা লক্ষ্য করো এই যে এ ও বি ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের ও এ বাহু আর ও বি বাহু সমান। এখানে ও এ বাহু আর ও বি বাহু সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এই যে একই বৃত্তের ব্যাসার্ধ, ও এটা ব্যাসার্ধ আর ও বিটা ব্যাসার্ধ, তার ও এ ও বি সমান হবে। তাহলে কোনো একটি ত্রিভুজের এই যে এ ও বি ত্রিভুজের এই দুটি বাহু সমান হলে এই দুটো কোণও কিন্তু সমান হয়ে যাবে, এর সঙ্গে এর সমান হবে। তাই দুটো কোণ সমান পেয়ে গেলাম। তাহলে এই কোণটা 40 ডিগ্রি হলে পরে এই যে কোণটা, এই কোণটা আমাদের হয়ে যাবে 40 ডিগ্রি। এবার এই দিকার কোণটা একইভাবে দেখো তো, এখানে আমাদের ও এ আর ও সি বাহু সমান, আর দুটো বাহু সমান বলে এই দুটো কোণও সমান। এটা 30 ডিগ্রি হলে এই কোণটা আমাদের 30 ডিগ্রি, এটা আমাদের 30 ডিগ্রি। আমাদের যে বের করতে বলেছে দেখো, আচ্ছা বিওসি বের করতে বলেছে, আগে আমরা বিএসি পাবো। কোণ বিএসি মানে এইদিকে পেলাম 40 ডিগ্রি, এদিকে 30 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রি যোগ 30 ডিগ্রি যোগ করে দাও, এটা যোগ করে হয়ে যাবে 70 ডিগ্রি। তাহলে যে বিএসি কোণটা আমরা 70 ডিগ্রি পেয়ে গেলাম। আর বিএসি কোণ 70 ডিগ্রি পেয়ে গেলে আমরা বিওসি পেয়ে যাব। দেখো এই যে বিসি চাপের উপর আছে, একই চাপের উপর অবস্থিত যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তোমাদের একটা উপপাদ্য আছে, ভালো একটা ইম্পর্ট্যান্ট উপপাদ্য। তাহলে এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই যদি 70 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? তাহলে যে কেন্দ্রস্থ কোণটা বিওসিটা আমাদের এই 70 ডিগ্রি ডবল হয়ে যাবে, 2 × 70 ডিগ্রি। ওকে, তাহলে এখানে দেখো এটা গুণ করে 140 ডিগ্রি পেয়ে যাবে। তাহলে এই যে আমাদের এটা 140 ডিগ্রি আমাদের অ্যান্সার। চলো এরপরে আমরা চলে আসবো, তারপর 4 প্রশ্নে চলে আসবো। এখানে বলছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত, দেখো দুটি বৃত্ত আছে যাদের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান, দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করেছে। চলো আমি প্রশ্নটা পরে আগে ছবিটা তৈরি করছি, তারপর আরও তোমাদের বোঝাবো। তাহলে এখানে দুটি বৃত্তের কথা বলেছে। দেখো আমি এই যে একটি বৃত্ত যার ব্যাসার্ধ যত হবে, আরেকটি বৃত্ত তৈরি করব একই ব্যাসার্ধ বিশিষ্ট আর পরস্পর ছেদ করেছে। তাহলে আমাদের দেখো তো এই যে এইভাবে হয়ে যাবে দুটি বৃত্ত। দুটি বৃত্ত সমান হবে, দেখো একটু বড় ছোট লাগছে, যাই হোক। আর এখানে কি বলেছে দেখো, এভাবে বলেছে তাদের সাধারণ যে দৈর্ঘ্য, সাধারণ যে দেখো এখানে এই যে এখান থেকে যে যোগ করি, এইভাবে যোগ করলাম, এর নাম আমি দিয়ে দিলাম ধরো এটা। আচ্ছা কেন্দ্র দেখাচ্ছি আগে, যে এখানে এর কেন্দ্র, এখানে এর কেন্দ্র, এই যে কেন্দ্র দুটি যোগফল করলাম। আমাদের বৃত্ত দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব বের করতে বলেছে। তা এটা এ কেন্দ্র, এটা বি কেন্দ্র নিয়ে নিলাম। আর সাধারণ যে যেটা, এটা সিডি নাম দিয়ে দিলাম। এই যে সাধারণ যে দৈর্ঘ্য, সাধারণ যে দৈর্ঘ্য বলে দিয়েছে মানে সিডিটা বলে দিয়েছে 12 সেমি। আর ব্যাসার্ধ বলেছে, আমি ব্যাসার্ধ যদি যোগ করি এডিটা, দেখো এখানে এডিটা কিন্তু আমাদের বৃত্তের ব্যাসার্ধ, এডি বৃত্তের ব্যাসার্ধ, এদিকে বিডি বৃত্তের ব্যাসার্ধ, মানে দুটি বৃত্তের ব্যাসার্ধ যেহেতু সমান বলেছে, তাহলে এডি বিডি আর এদিকে বিসি বা এসি সবগুলো সমান হবে এগুলো। তাহলে এডিটা এখানে 10 সেমি বলেছে।
আর সিডি জানা আছে 12 সেমি। আচ্ছা, এখানে এই যে কেন্দ্রদের মধ্যে দূরত্ব আর যে সাধারণ যেটা ছেদ করেছে, এখানে ছেদ বিন্দুর নাম দিয়ে দিই আমি। এই বিন্দুটার নাম আমি পি বিন্দুর নাম দিয়ে দিলাম। এই বিন্দুটা আমাদের দরকার। দেখো, যেটা প্রশ্নে বের করতে বলেছে এ বির মানটা, কেন্দ্রদের মধ্যে দূরত্ব বের করতে বলেছে যে এ বি কত হবে। দেখো এ বির মানটা কী করে পাবো। তো তার আগে দেখো, আমাদের এই যে এ বি যের উপর এই যে সিডিটা আছে না, এরা পরস্পর কিন্তু লম্ব হবে। তোমাদের এটা জানতে হবে। এই চিত্র অনুসারে যেভাবে প্রশ্নে বলেছে, সেই প্রশ্ন অনুসারে এবং চিত্র অনুসারে আমাদের কি হবে, আমাদের হবে যে এ বি লম্ব সিডি। মনে রাখবো এ বির উপর সিডির লম্ব আছে। তাহলে আমাদের এই যে কোণগুলো কি 90 ডিগ্রি করে পাবো। এই কোণগুলো বা এই কোণগুলো প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে। তাহলে এখানে এপিডি ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ এপিডি এর দেখো, এর আমরা এই যে অতিভুজকে দেখো, অতিভুজ হচ্ছে এখানে এটা 90 ডিগ্রি যদি কোণ হয় তো অতিভুজ এডি। তাহলে অতিভুজ যে এডি অতিভুজ স্কোয়ার সমান এটা অতিভুজ, এটা ভূমি লম্ব ধরে নিলাম, লম্ব এপি স্কোয়ার, এটা সরি ভূমি এপি, আর এটা পিডি লম্ব ধরে নিলাম। আচ্ছা, ভূমি লম্ব যাকে ধরতে পারো। তো অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, সমকোণী ত্রিভুজ থেকে আমরা এটা করলাম। আমাদের এখানে এডি জানা আছে। দেখো আমরা কিন্তু দেখো তোমাদের এই ক্ষেত্রে আমরা কিন্তু পিডিটা বের করতে পারবো। দেখো পিডিটা কত হবে সেটা তোমাদের বলি আমি। আমাদের সিডি জানা আছে, তো পিডি পেয়ে যাব। এই যে দেখো এখানে এপিটা, এই যে এবির পর সিডির লম্ব মানে এপিটাও লম্ব আছে কার পর, সিডির পর লম্ব আছে। ঠিক আছে, এভাবে এরা পরস্পর লম্ব। তাহলে আমি যদি এ কেন্দ্রীয় বৃত্তের কথা বলি, তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে এই যে সিডিটা এমন একটা জে আছে যেটা ব্যাস নয়। তার ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী যে লম্ব সরলরেখা সেই জেটিকে সমদ্বিখণ্ডিত করবে। মানে এখানে আমাদের সমান হয়ে যাবে যে পিসি সমান পিডি বলতে পারবো, তাই না। তাহলে পিসি সমান পিডি হয়ে যাবে। তাহলে আমরা যদি বলি পিডি কত, তাহলে পিডি হয়ে যাবে পুরো সিডির অর্ধেক, হাফ সিডি। তাহলে এখানে আমাদের দেখো সিডির মান জানা আছে। সিডির মানটা আমরা জানি 12 সেমি, প্রশ্নে বলে দিয়েছে। সাধারণ যেই দৈর্ঘ্য 12 সেমি, কাটাকাটি করো। তা আমরা কিন্তু পিডির মানটা পেয়ে গেলাম 6 সেমি। এবার চলে আমরা মান বসাবো। এডির মান জানা আছে, পিডির মান বের করলাম, এপির মান এখান থেকে পেয়ে যাব। ওকে, তাহলে এডির জায়গায় আমরা এডির মানটা বসাই। এডির মান 10, ব্যাসার্ধ যেটা, তাহলে এখানে 10-এর স্কোয়ার। আর আমরা এপিটা বের হবে, তাই না, এপি স্কোয়ার রেখে দিলাম। আর পিডির মানটা বের করলাম, এটা 6-এর স্কোয়ার। তাহলে এপি স্কোয়ার সমান দেখো, এটা 10-এর স্কোয়ার 100 আর 6-এর স্কোয়ার 36। তাহলে এটা এদিকে বিয়োগ হয়ে যাবে না, তাই এদিকে -36 করে দাও। এখানে বিয়োগ করে পেয়ে যাবে তোমরা 64। এপি স্কোয়ার 64 হলে এপি কত হবে, 64-র বর্গমূল, যেটা আমাদের 8 হয়ে যাবে। এটা ধনাত্মক মান হবে, যেটা বাহুর দৈর্ঘ্য। এপিটা বাহুর দৈর্ঘ্য বলে ধনাত্মক মানটাই নেওয়া যাবে এখানে। তাহলে এপিটা 8 পেয়ে গেলাম। আচ্ছা দেখো এপিটা 8 পেয়ে গেলাম। তো আমরা যদি এদিকে এই যে বিডি যোগ করে দিই না, তাহলে একইভাবে এটা কিন্তু সমকোণী ত্রিভুজ তৈরি হবে। আর এখানে যে দেখো এটা ব্যাসার্ধ 10 সেমি হলে এই ব্যাসার্ধ 10 সেমি হবে, এই কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে, আর আমাদের পিডি তো পাওয়াই গেছে। তাহলে একইভাবে কিন্তু দেখো যেভাবে এপিটা বের করলাম এই ত্রিভুজ থেকে, তাহলে এই ত্রিভুজ থেকে মানে ত্রিভুজ পিবিডি থেকে আমরা কিন্তু পিবিটা বের করতে পারবো। পিবিটা ওই 8 সেমি বের হবে। একই মান পাবো, যেহেতু এখানে মানগুলো কিন্তু একই আছে, ব্যাসার্ধ সমান আছে, পিডিটার মানও একই আছে। তো আমাদের এখানে আমি লিখে দেব যে একইভাবে আমরা পিবিটা পেয়ে যাব 8 সেমি। এটা আমাদের 8 সেমিতে পেলাম এপিটা, আর পিবিটা পেয়ে যাব 8 সেমি। ওকে, তাহলে এপি আর পিবি পেয়ে গেছি। এপি আর পিবি যোগ করে তো আমরা এবি পেয়ে যাব, যেটা এবি আমাদের দরকার ছিল। তাহলে এবি হবে আমাদের এপি যোগ পিবি। এপি 8, পিবি 8, তাহলে 8 যোগ করে আমরা পেয়ে যাব 16 সেমি। এই যে দেখো, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব যেটা এবি, সেই কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব আমরা কত পেয়ে গেলাম, 16 সেমি আমাদের অ্যান্সার। পরের প্রশ্নতে আমরা চলে আসবো 2-এর 5-এর প্রশ্নটা। আচ্ছা, এখানে দেখো বলছে কোনো লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভি
সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে এস, এখানে সমগ্র তল বলতে সমগ্র তলের ক্ষেত্রফলটা এস, উচ্চতা এইচ আর ভূমির ব্যাসার্ধ আর বলে দিয়েছে। তাহলে দেখাতে বলেছে এস সমান সমান 2v ইন্টু 1/h প্লাস 1/r, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। আচ্ছা, তার আগে দেখো চঙের আয়তন যেটা ভি বলেছি, তাহলে চঙের আয়তনের সূত্র, লম্ববৃত্তাকার চঙের আয়তনের সূত্রটা মনে রাখবা, সেটা হয় পাই আর স্কোয়ার এইচ, যেখানে আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ আর এইচ হচ্ছে উচ্চতা, এটা তো বলেই দিয়েছে। এটা কিন্তু আয়তন হয়। এবার লম্ববৃত্তাকার চঙের যে সমগ্র তলের ক্ষেত্রফল, দেখো যেটা আমাদের এস বলেছে, সমগ্র তলের ক্ষেত্রফলের যে সূত্রটা তোমাদের বলবো, দেখো আমি একটু চঙের ছবি এঁকে সূত্রগুলো বুঝাই। গ্লাস তোমরা দেখেছো, গ্লাসের চিত্রের মতন তোমরা লম্ববৃত্তাকার একটা চং তৈরি করতে পারো। এই যে আমাদের ব্যাস, এখানে এটা ভূমি, এটা আমাদের ব্যাসার্ধ যেটা আর বলে দিয়েছে, উচ্চতা এইচ বলেছে। সমগ্র তলের ক্ষেত্রফল যেটা আমরা পাবো, দেখো মানে যে পার্শ্বতলটা আর নিচের একটা সমতল আর উপরের সমতল, এই যে নিচের সমতলটা এটা বৃত্তাকার আছে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো পাই আর স্কোয়ার, এটাও কিন্তু বৃত্তাকার, এখানেই ব্যাসার্ধ আর আছে, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। আর পার্শ্বতলের যে ক্ষেত্রফলটা, লম্ববৃত্তাকার চঙের পার্শ্বতল, তো পার্শ্বতলটা তৈরি হবে এই যে আমাদের বৃত্তের পরিধিটা নিয়ে প্লাস উচ্চতা নিয়ে, বৃত্তের পরিধির সূত্র, বৃত্তের পরিধি 2πr, এটা তোমরা জানো, তার সঙ্গে উচ্চতা যোগ করলে, এই যে যোগ না গুণ করলে, বৃত্তের পরিধি ইন্টু উচ্চতায় মিলে কিন্তু পার্শ্বতলটা হয়ে যাবে। এই যে বৃত্তের পরিধি 2πr আর ইন্টু উচ্চতা, ইন্টু বলতে এই যে উচ্চতার এর সঙ্গে দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল চঙের, তার সঙ্গে যোগ হবে এই যে এদিকে বৃত্তের ক্ষেত্রফলটা, এই তলটা পাই স্কোয়ার, আর এই তলটায় দুটো তল আবার যোগ হবে এর সঙ্গে, তখনই তো বলবো লম্ববৃত্তাকার চঙের সমগ্র তল, পার্শ্বতল আর এই দুটি তল নিয়ে, তাই পাই আর স্কোয়ার আর পাই আর স্কোয়ার যোগ করে তোমরা পেয়ে যাবা 2πr স্কোয়ার, তাই তো। তো এই যে আমাদের যে সূত্রটা, লম্ববৃত্তাকার চঙের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 2πrh প্লাস 2πr স্কোয়ার, মনে রাখবা তোমরা। এবার চলো আমরা যদি এখন দেখো, আমরা যদি এখানে দেখো যেটা বলেছি এসের মান তো জানা হয়ে গেছে, তাহলে আমরা এখন ডান পক্ষটা নিয়ে নিচ্ছি, রাইট হ্যান্ড সাইড। ডান পক্ষটা কত আছে, 2v 1/h প্লাস 1/r। ডান পক্ষটার মান বসিয়ে সরল করব, তখন এই মানটাকে আমাদের এস দেখাতে হবে, মানে এটা দেখাতে হবে। চলো আমরা বসাই মানগুলো, ভি এর মান এই যে বসাও, ভি এর মানটা পাই আর স্কোয়ার এইচ, 1/h 1/r। এবার গুণ করে নাও তো, 2π আর স্কোয়ার এইচ গুণিত 1/h, ঠিক আছে, রাশি গুণ, এটা এর সঙ্গে গুণ প্লাস আবার বাইরেরটা এর সঙ্গে গুণ, 2π আর স্কোয়ার এইচ গুণিত 1/r। ওকে, চলো এটা সরল করো। এখানে এইচ আর এইচ কেটে গেল, দেখো এটা আমাদের এইচ আছে, তো এখানে রয়ে যাবে 2π আর স্কোয়ার প্লাস, আর এখানে আর আর স্কোয়ার কাটলে একটা আর রয়ে যাবে, তো এখানে পেয়ে যাবে 2π আর এইচ, 2π আর এইচ আছে। আচ্ছা, 2π আর এইচটা আগে লিখলাম আর 2π আর স্কোয়ার পরে লিখলাম। দেখো তো এই মানটাতে আমরা বের করেছিলাম সমগ্র তলের ক্ষেত্রফল, এই যে সমগ্র তলের ক্ষেত্রফল যেটা এস, তো এটাই তো সমান সমান আমাদের এস। দেখো, তো আমরা কিন্তু পেয়ে গেলাম যে এটা সমান সমান এটা, অতএব যে লিখে দাও, তাহলে এসটা আগে লিখে দাও, এস সমান সমান এটা মানে 2v ইন্টু 1/h প্লাস 1/r। দেখো এটি প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণটা দেখিয়ে দিয়েছি, তুমি এখানে লিখে দেবো প্রুভড, প্রমাণিত। চলো পরের প্রশ্ন, দেখো এবার বড় প্রশ্নগুলো, 3 থেকে বড় প্রশ্ন আমাদের। দেখো আমাদের 3-এর যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা তোমরা বই থেকে পেয়ে যাবা, আমি বইয়ের বাইরেরগুলো করাবো, যেরকম 3-এর অথবাটা করাবো। চলো এটা বইয়ের বাইরের অঙ্ক আছে। দেখো কী বলেছে এখানে, একটি ব্যাকটেরিয়া প্রথম ঘন্টায় 10% বৃদ্ধি পায়, পরের ঘন্টায় 8% হ্রাস পায়। দেখো প্রথমে বৃদ্ধি পায়, তারপরে হ্রাস পায়, তারপরের ঘন্টায় আবার 12% বৃদ্ধি পায়। প্রথমে ব্যাকটেরিয়ার সংখ্যা যদি এত হয় প্রথমে, তার 3 ঘন্টা পরে সেটির সংখ্যা কত হবে? 3 ঘন্টা পরে সেটির সংখ্যা বের করতে বলেছে, ধরো যাকে আমি এ ধরে নিলাম, তাহলে আমাদের এই এর মানটা দরকার। দেখো এই যে এ পাওয়ার যে সূত্রটা, 3 ঘন্টা পরে সেটির সংখ্যা কত হবে, কতটি ব্যাকটেরিয়া হবে,
তার একটা সূত্র আছে, সূত্রটা মনে রাখো। পি হচ্ছে যেটা আমাদের ছিল প্রথমে যে ব্যাকটেরিয়ার সংখ্যা ছিল সেটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস, প্রথমে দেখো বৃদ্ধি পেয়েছি তো প্লাস দিলাম, যেটা হবে প্রথমে R1, আমি R1 নিলাম, এই যে 10% বৃদ্ধি যেটা প্রথমে আছে এটা R1 বাই 100, আগে সূত্রটা লিখে দিই তোমাদের, ইন্টু 1 মাইনাস, এই যে প্রথমে পরে হ্রাস বলেছে 8%, হ্রাসের জন্য মাইনাস দিবা, আর এটা R2 দিয়ে দিলাম, এটাকে R2 ধরলাম, এটা R2 বাই 100, শতকরা আছে নিচে 100 হবে। আবার এখানে দেখো পরের ঘন্টায় 12% বৃদ্ধি, তাহলে 1 প্লাস, বৃদ্ধি বললে প্লাস, আর এখানে এটাকে R3 ধরে নিলাম। এই যে আমাদের এটা সূত্র, এই সূত্রটা মনে রাখবা। তাহলে এখানে দেখো এর মানটা পাবো, এই যে পি যেটা প্রথমে যেটা ব্যাকটেরিয়ার সংখ্যা ছিল সেই জায়গায় পি বসিয়ে দেবো, যেটা আমাদের এখানে আছে দেখো 13, 12, আর এটা 5000 আছে এখানে। ওকে, এই যে সংখ্যাটা, আর এখানে 1 প্লাস R1 যেটা হচ্ছে 10%, তাহলে 10 বাই 100, 1 মাইনাস R2 দেখো 8% যেটা, এটা 8 বাই 100, 1 প্লাস, এবার দেখো R3 হচ্ছে 12%, 12 বাই 100। চলো এটা আমাদের সরল করে অ্যান্সারটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। 3 ঘন্টা পরে যে ব্যাকটেরিয়ার সংখ্যা হবে কতটি সেটা কিন্তু বেরিয়ে আসবে। সরলটা করে নিচ্ছি, তো বসিয়ে দাও। এখানে কটা শূন্য আছে? 3টা শূন্য আছে। এবার এটা যদি সরল করে নাও, দেখো আমি কাটাকাটি কিছু করছি না, তাহলে এখানে এটা যে ভগ্নাংশ যোগ বিয়োগ করে নাও, 100 উপরে 110 পাবা, আর নিচেতে 100। আর এই ক্ষেত্রে এখানেও ভগ্নাংশ যোগ বিয়োগ করলে দেখো 100 থেকে 8 বিয়োগ হবে না, সেটা হয়ে যাবে আমাদের 92, আর নিচে 100, আর এটা পেয়ে যাবা ভগ্নাংশ যোগ বিয়োগ করে 112 বাই 100 পাবা। এটা টি হবে, এটা সংখ্যা যেহেতু এতটি, আমি বসিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে দেখো আমি যদি, আচ্ছা এখন আমি কাটাকাটি করলে কাটাকাটি করতে পারি। ওকে, আচ্ছা এখানে একটা শূন্য কেটে দিলাম, এভাবে কাটাকাটি করলাম। আর এই যে সংখ্যাটা, এটা 12, বসে দিলাম, এটা 3টা শূন্য, এটা 11 বাই 10, এটা 92 বাই 100, এটা 112 বাই 100, তাই তো। চলো আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করি। এখানে দেখো আমরা এখানে যদি কাটাকাটি করি, দেখো তো কাটাকাটিটা যদি দেখি, এখানে একটা শূন্য কেটে দাও। আচ্ছা এখানে 4 দিয়ে কাটাকাটি করো তো, 4 25 100, আর এটা 4 2 8, 4 3 12, এখানেও 4 দিয়ে করো, 4 25 100, আর 4 2 8, এটা বাঁচলো কত 3 32, 4 8 32। ওকে, এবার এটাকে 25 দিয়ে কাটাকাটি করি, 25 দিয়ে কেজি তো কেটে দিই না, তাহলে 131কে ধরো, 25 5 131। ওকে, তাহলে এখানে আমি দেখো 131কে ধরলাম কত, 125 ধরলাম, তা বাঁচলো কত এখানে 6, মানে 62 হয়ে যাবে। 62 মানে 25 2 50, তো 62কে 50 ধরলাম, তাহলে বাঁচলো কত 12 বাঁচলো, মানে 125 আবার হয়ে যাবে, যে 5 আছে, তাহলে আবার 25 5 125, আর 2টো শূন্য কিন্তু বসিয়ে দিলাম। দেখো 25 দিয়ে আমি কিন্তু কাটাকাটি করেছি, আবার 25 দিয়ে কাটাকাটি করা যাবে, তাহলে এই যে 25 একে 25, আর এখানে দেখো এখানে হবে 25 2 50, 2 চলে আসলো 25, আবার 25 দিয়ে 50, 2 আসলো 25, 25 একে 25। ওকে, আর 2টো শূন্য আমরা বসিয়ে দেব, তাহলে আমাদের রইল এখানে 2100, আর এখানে আমাদের রইল 11, এটা রইল 23, এখানে রইল 28, এত টি। এবার এই সংখ্যাগুলো আমরা গুণ করে নেব, ঠিক আছে। তোমরা এই সংখ্যাগুলো গুণ করে নেবা, এটা গুণ করে পেয়ে যাবা 1, এটা হয়ে যাবে আমাদের 1 কোটি, তোমাদের বলি যে 1,76,76,400, এই সংখ্যাটা পাবা, এটা গুণ করে গেলে। ওকে, তা এটাই কিন্তু আমাদের অ্যান্সার, যে 3 ঘন্টা পরে ব্যাকটেরিয়ার সংখ্যা জানতে চেয়েছিল, এতটি আমাদের। পরের প্রশ্নতে আমরা চলে আসবো, এরপরে 4-এর সমাধানগুলো।
4-এর 1 নম্বরটা বই থেকে পেয়ে যাবা। আমি করাবো 4-এর 2 নম্বরটা, এটা বইয়ের বাইরের অঙ্ক আছে। তাহলে 4-এর 2 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। এখানে সমাধান দেখতে পাচ্ছি, আমাদের সমাধান করতে হবে। আচ্ছা, আমরা এই যে সমীকরণটা টুকে নিই প্রথমে। সমীকরণটা আছে x³ - 1 আর নিচে x - 1 তার হোল স্কোয়ার মাইনাস x³ + 1 আর নিচে x + 1 তার হোল স্কোয়ার। ওকে, সমান সমান 6 দেওয়া আছে। চলো আমরা সরলটা করি। আচ্ছা, এখানে x³ - 1কে 1-এর কিউব করে দিলাম, x - 1 তার হোল স্কোয়ার। এখানে x³ + 1কে 1-এর কিউব করে দিলাম, x + 1 তার হোল স্কোয়ার সমান সমান 6। এখন এক্ষেত্রে আমাদের দুটো সূত্র জানতে হবে। একটা সূত্র হচ্ছে আমাদের a³ - b³ উৎপাদকের সূত্র, যেটা এখানে লিখব a - b a² + ab + b²। এই সূত্রটা জানতে হবে। আর এর ক্ষেত্রে a³ + b³ এই সূত্রটা জানতে হবে। এটা হবে a + b ইন্টু a² - ab + b²। এই দুটো সূত্র কিন্তু অ্যাপ্লাই হবে এখানে আর এখানে। চলো আমরা অ্যাপ্লাই করি। তাহলে a³ - b³ এর সূত্র, যেটা আমি এখানে লিখলাম দেখো, a - b, x - 1, a হচ্ছে x আর b হচ্ছে 1 ইন্টু a² মানে s² প্লাস ab প্লাস b² মানে 1² আর x - 1-এর হোল স্কোয়ার। দেখো, এটাকে আমি x - 1 ইন্টু x - 1 করে দিলাম। হোল স্কোয়ার মানে এটাকে দুবার লিখতে পারবো। আচ্ছা, মাইনাস, তারপরে এখানে সূত্রটা বসাবো, এই সূত্রটা a³ + b³ এর সূত্রটা, যেটা আছে x প্লাস মানে a + b a² মাইনাস ab প্লাস b²। আর নিচে দেখো x + 1-এর হোল স্কোয়ার দুবার লিখে দেবো, x + 1 একবার আর x + 1 আর একবার। ডান দিকে আমাদের 6 ছিল, 6 বসিয়ে দিলাম। এবার দেখো এখানে x - 1 x - 1 একটা কেটে দাও, একটা কেটে যাবে। একইভাবে x + 1 x + 1 এখানেও কেটে যাবে। তাহলে উপরে আমাদের রয়ে গেল x² + x + 1 আর নিচে আমাদের x - 1। এখানে s² - x + 1, এটা আমাদের নিচে আছে x + 1 সমান সমান 6। এখন ভগ্নাংশে যোগ বিয়োগ করে নিই আমরা। তাহলে দেখো লসাগু আমরা পেয়ে যাব x - 1 আর x + 1। এবার নিয়ম দেখো, এটা মিলে গেছে না, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, যেটা মিলে যায় সেটা বাদ, এটা দিয়ে ভাগ মানে তো যেটা মিলে গেলে কেটে যাবে, এটা থাকলো, এটার সঙ্গে উপরে গুণ, মানে গুণ করতে হবে x + 1 আর এটা আছে আমাদের s² + x + 1। একইভাবে দেখো মাইনাস, এটা মিলে গেল, তাই এটা গুণ হবে এর সঙ্গে, মানে x - 1টা গুণ হবে এর সঙ্গে s² - x + 1। আচ্ছা, তোমরা চাইলেও এখানে কিন্তু সূত্র তৈরি হবে না, যদি এখানে মাইনাস থাকতো তো সূত্র তৈরি করা যায় তো আগের মতো, তাই না? একবার সূত্রটা তৈরি করে দিতাম, কিন্তু এখানে পড়বে না, রাশি রাশি গুণ করে নিতে হবে। এই ক্ষেত্রে এখানে 6 ছিল, 6 বসালাম। তাহলে রাশি রাশি গুণ করি, x দিয়ে গুণ করি আগে। তাহলে আমাদের হয়ে যাবে এটা x³ প্লাস x আর x s² মানে x s² x³ x আর x s² প্লাস আর x আর 1 আছে এই যে, তাই এটা x হবে। চিহ্ন প্লাস তো সবগুলি প্লাসই হবে। 1 দিয়ে গুণ করো, 1 আর s² প্লাস এটা s² প্লাস 1 আর x তো x প্লাস আর 1 1 গুণ করে তো 1। দেখো এটা গুণটা করে নিয়েছি। এবার এখানে দেখো, তাহলে এখানেও গুণ করবো আমরা। আমরা এখানে যেহেতু মাইনাস আছে তো বন্ধনীর মধ্যে গুণটা করো। চলো একইভাবে গুণটা করে, এটা x³ হয়ে যাবে, এটা মাইনাস s² পেয়ে যাবে, এই যে এটা প্লাস মাইনাসে মাইনাস হবে। চিহ্ন লক্ষ্য করবা যে চিহ্ন এক্সের চিহ্ন এখানে আছে প্লাস, আর এই এক্সের চিহ্ন এখানে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস x s²। আবার এর দুজনের প্লাস আছে এটার, তাহলে প্লাস x হবে, x আর 1 গুণ করে x। এবার মাইনাস 1 দিয়ে গুণ করো, এটা মাইনাস s²। ওকে, দেখো মাইনাস থাকলে চিহ্ন চেঞ্জ করে দিবে, মাইনাস s² মাইনাস মাইনাসে প্লাস হবে,
এটা প্লাস এক্স আর মাইনাস প্লাসে মাইনাস, এক একে এক, এই দেখো। আর বাই দিয়ে, আমি বাই দিয়ে দিলাম। আর নিচে এটা দেখো, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র ফেলে দিতে পারো, বা রাশি গুণও করে নিতে পারো। তো আমি সূত্রটা করি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র আমার ডান দিকে কিন্তু আমাদের সমান সমান 6 ছিল, বসিয়ে দিলাম। আচ্ছা, এটা আমাদের এক্স কিউব, দেখো এস স্কোয়ার এখানে 2 জায়গায় আছে, তো এটা প্লাস 2 এস স্কোয়ার, প্লাস এক্স দু জায়গায়, তো এটা প্লাস 2x লিখতে পারবা, আর প্লাস 1 মাইনাস, একইভাবে এখানে দেখো এক্স কিউব মাইনাস এস স্কোয়ার, এটা মাইনাস 2 এস স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। প্লাস এক্স এটা যোগ করে প্লাস 2x পেয়ে যাবা, আর মাইনাস 1, আর এখানে এস স্কোয়ার আর 1 স্কোয়ার, এটা 1 সমান সমান 6। এবার এখানে বন্ধনী তুলে দেবো, মাইনাসটার ভিতরে গুণ হয়ে যাবে, এখানে হয়ে গেল এক্স কিউব, এটা কষে যাবে। এখানে দেখো বন্ধনী তুললে দেখো এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এটা প্লাস হবে, আবার মাইনাস প্লাস এটা মাইনাস হয়ে যাবে, আর মাইনাস এটা প্লাস হবে। আর নিচেতে আছে এস স্কোয়ার মাইনাস 1 সমান সমান আবার আছে আমাদের 6 আছে। এবার উপরে তোমরা যোগ বিয়োগ করতে পারবা, কিছু কাটাকাটি গেলে করে নাও। মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব, দেখো এক্স কিউবগুলো কেটে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো 2s স্কোয়ার প্লাস 2s স্কোয়ার, তাহলে এটা আমরা পেয়ে যাবো 4s স্কোয়ার। আচ্ছা, প্লাস 2x মাইনাস 2x, দেখো এটা কেটে যাচ্ছে, এটার সঙ্গে এটা কেটে দাও। এবার প্লাস 1 আর এদিকে প্লাস 1, তো এটা হয়ে যাবে আমাদের প্লাস 2 হয়ে যাবে। প্লাস হয়ে গেছে উপরে, দেখো দাগ মেরে দিবা, তখনই বুঝতে পারবা কোনটা কাজ হচ্ছে। আর নিচে ছিল আমাদের এস স্কোয়ার মাইনাস 1, আর এদিকে 6 আছে। চলো এখন আমরা বর্গমূল করে নিই, তাহলে 4s স্কোয়ার প্লাস 2, এটা আমাদের 6s স্কোয়ার মাইনাস 6। দেখো সবাইকে আমরা বাঁদিকে নিয়ে আসবো, এই যে এস স্কোয়ারগুলো বাঁদিকে নিয়ে আসে, এটা 4s স্কোয়ার, এটা মাইনাস 6s স্কোয়ার, এদিকে মাইনাস 6, আর প্লাস 2টা এদিকে নিয়ে আসলে মাইনাস 2 হয়ে যাবে। দেখো এটা 6 বড়, তো মাইনাস চিহ্ন হবে, 6 থেকে এটা বিয়োগ হবে, ঠিক আছে। বিয়োগ চিহ্ন আছে, এটা যোগ আছে, যোগ বিয়োগ থাকলে বিয়োগ করবা। 6 থেকে 4 বিয়োগ করে 2, তো মাইনাস 2s স্কোয়ার। আর এখানে দেখো দুটোই চিহ্ন বিয়োগ আছে, একই চিহ্ন আছে, তো যোগ করবা, কিন্তু চিহ্ন বিয়োগ বসাতে হবে, যে চিহ্ন আছে সেই চিহ্ন বসিয়ে দাও আর যোগ করে নাও। 6 আর 2 8, মাইনাসে কেটে দাও। আচ্ছা, 2 4 8 হয়, 4, তাহলে এক্স সমান সমান এস স্কোয়ার সমান সমান আমরা কিন্তু 4 পেলাম। তাহলে এখানে লক্ষ্য করো, এস স্কোয়ার সমান সমান 4 হলে এক্সের মান কত? এক্স সমান সমান হয়ে যাবে প্লাস মাইনাস 4 হবে। আচ্ছা, এটা রুট ওভার চাপে, মানে স্কোয়ার ছাড়লে, ওকে, একদম জানতে হবে স্কোয়ার ছাড়লে প্লাস মাইনাস রুট ওভার চাপে। তাহলে এক্স সমান সমান প্লাস মাইনাস 4 বর্গমূল 2, দেখো আমাদের অ্যান্সার হয়ে গেছে। এক্সের মান দুটো পাবো, যেহেতু দ্বিঘাত সমীকরণ, এক্সের দুটো মানই বের হবে, তাহলে এক্সের মান +2 আর একটা -2, আমাদের কিন্তু এটা অ্যান্সার। পরের প্রশ্নতে আমরা আসি। পরে দেখো 5 দাগের প্রশ্নগুলো। 5 নম্বর প্রশ্নটা দেখো, এটা কিন্তু বইয়েরই প্রশ্ন আছে, তোমাদের আমি দেখাচ্ছি পেজ নাম্বার 13 পেজে তোমরা এসো। 13 পেজের কোশ্চেন থেকে 1.3, দেখো এই অঙ্কটা তোমরা দেখতে পাবা, একদম 7 নম্বর যে অঙ্কটা আছে, একদম একই অঙ্ক, শুধু পার্থক্যটা দেখো, এখানে সময়টা এটা দেওয়া আছে 11/9 আর এখানে যে সময়টা বলেছে 3/3/4, এইটুকু পার্থক্য আছে, একদম একই অঙ্ক, ওকে। তো যখন একই অঙ্ক আছে কোনো অসুবিধা নাই। যে 4 মিনিটের জায়গায় এখানে দেখো এটা 5 মিনিট করেছে, একটু চেঞ্জ করেছে সংখ্যাগুলো, তাহলে বইয়ের অঙ্ক আছে। এবং এই যে ক্লাসটা তোমাদের কোশ্চেন থেকে 1.3 একদম সম্পূর্ণ ক্লাস, যতগুলো এখানে অঙ্ক আছে, এই ক্লাসটা তোমাদের এই যে লিসেন, বেশি দিন হয়নি, কয়েকদিন হয়েছে আমি ক্লাসটা তোমাদের দিয়েছি, তো এই জন্য বলছি বইয়ের অঙ্কের কোনো চিন্তা নাই। এই অঙ্কগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে ভিজিট করে, প্লে লিস্টে গিয়ে তোমরা ক্লাস 10 ম্যাথ বলে প্লে লিস্টে চলে যাবা, সেখান থেকে কিন্তু দেখো এই যে পুরো চ্যাপ্টার অঙ্কগুলো তোমরা কিন্তু দেখে নেবা, ওকে। আমরা চলে আসবো পরের প্রশ্নে। 5 অথবাটা করাবো, এটা
বইয়েরই টাইপের আছে, কিন্তু একটু চেঞ্জ করেছে। চলো এই অঙ্কটা করাই তোমাদের। কি বলছে এখানে, এক ব্যক্তি 50 মিনিটে স্রোতের প্রতিকূলে 10 কিমি দাঁড় টেনে গিয়ে, মানে নৌকা, ওখানে নৌকা ছিল, এখানে দাঁড় বলেছে, দাঁড় টেনে গিয়ে আবার প্রারম্ভিক মানে প্রথম স্থানে যেখান থেকে দাঁড় টেনে নিয়ে গেছিলো, ঠিক আছে, সেই প্রথম স্থানে আবার ফিরে আসে। যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখানে আবার ফিরে আসবে, মানে গিয়েছিল 10 কিমি, আবার ফিরে আসবে আবার ওই 10 কিমি। তো স্রোতের বেগ যদি 5 কিমি পার ঘন্টা হলে স্থির জলে দাঁড় টানার বেগটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, দাঁড় টানছে, নৌকায় ধরে নিতে পারো। তা দেখো এখানে আমি যদি প্রশ্নটা তোমাদের দেখাই, আমাদের এখানে এই যে স্থির জলে, জল যখন স্থির ছিল তখন দাঁড় টানার যে বেগটা, সেই বেগটাকে আমরা ধরে নিচ্ছি এক্স ধরে নিলাম, এক্স কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলে একটা বেগ পাবো, যেহেতু স্রোতের বেগ দেওয়া আছে, তা স্রোতের প্রতিকূলে বেগ। তা আমাদের এখানে যেটা জানতে হবে, স্রোতের প্রতিকূলে, দেখো স্রোতের প্রতিকূলে যদি আমরা বেগটা বের করতে চাই, তাহলে কত হবে। এখানে দেখো যে দাঁড় টানার যে বেগটা, যদি নৌকায় ধরে নিই, নৌকার যে বেগটাকে আমি ধরে নিলাম, এটা হচ্ছে এক্স কিমি পার ঘন্টা। আর স্রোতের বেগ, স্রোতের, আচ্ছা এটা আমি প্রতিকূল এখানে বের করছি, যাই হোক এটা প্রতিকূল লিখে দিয়েছি। তো দেখো প্রতিকূলের বেগটা বিয়োগ হবে, তো আমি বলে দিচ্ছি প্রতিকূলের বিয়োগ, এটা মানে স্রোত বাধা দেবে। এই যে আমাদের স্রোত আছে না, নৌকা ধরো এইদিকে যাচ্ছে দাঁড় টেনে, আর স্রোত আছে, দেখো স্রোত যদি আমাদের এই দিকে যায় আর নৌকা যদি এইদিকে আসে, এদিকে স্রোতের দিকে যাওয়া হচ্ছে আমাদের অনুকূল, আর স্রোতের বিপরীত দিকে স্রোত এদিকে যাচ্ছে আর নৌকা এইদিকে আসে, তখন এটাকে প্রতিকূল বলা হয়। তাহলে আমি প্রতিকূলটা আগে লিখে দিয়েছি, তাহলে প্রতিকূলের ক্ষেত্রে মাইনাস হবে। এই যে স্রোতের বেগটা বাধা দিবে, নৌকা এদিকে আসছে না, এদিকে ধাক্কা মারছে, তাহলে এক্স মাইনাস 5 হবে, এত কিমি পার ঘন্টা। ওকে। আর স্রোতের অনুকূলে যদি আমরা বের করতে চাই, স্রোতের অনুকূলে যে বেগটা হবে সেটা হবে এক্স প্লাস 5 হবে। আর এখানে নৌকার বেগটা আছে প্লাস স্রোতের বেগ আছে, দুটো বেগ যোগ হয়ে এটা এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা হয়ে যাবে। এখন আমরা এই যে গতিবেগ থেকে বলবো যে স্রোতের অনুকূলে এক্স প্লাস 5 কিমি যাবে কত, 1 ঘন্টায়, গতিবেগের ধর্ম। আমরা এখানে দেখাবো যে স্রোতের অনুকূলে, আগে অনুকূলটাই বলি, স্রোতের অনুকূলে এক্স প্লাস 5 কিমি, সেই নৌকাটি এক্স প্লাস 5 কিমি যায় 1 ঘন্টায়। তাহলে স্রোতের অনুকূলে 1 কিমি যাবে 1/x প্লাস 5 ঘন্টায়। আর দেখো গিয়েছিল কিন্তু 10 কিমি গিয়েছিল, আবার 10 কিমি ফিরে এসেছে, তো যাওয়াটাই হচ্ছে আমাদের অনুকূল, স্রোতের দিকে যাচ্ছে। তাহলে স্রোতের অনুকূলে 10 কিমি যাবে, দেখো বেশি সময় লাগবে, তাহলে 10/x প্লাস 5 ঘন্টায়। স্রোতের অনুকূলে 10 কিমি যাবে কত ঘন্টায় সেটা কিন্তু বেরিয়ে আসলো। এবার আমরা লিখব স্রোতের প্রতিকূলে, যেটা আমরা প্রথমে পেয়েছিলাম। স্রোতের প্রতিকূলে দেখো এক্স মাইনাস 5 কিমি ছিল বেগটা, এত কিমি পার ঘন্টা, মানে এক্স মাইনাস 5 কিমি যায় 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে। তা স্রোতের প্রতিকূলে সেই নৌকাটি এক্স মাইনাস 5 কিমি যাবে, যায় 1 ঘন্টায়। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টায় যাবে, একে কম যাবে 1/x মাইনাস 5 ঘন্টায়। আর স্রোতের প্রতিকূলে যে ফিরে আসছিল সেই তো 10 কিমি রাস্তা, সেই 10 কিমি যাবে 10/x মাইনাস 5 ঘন্টায়। এবার দেখো এই যে টোটাল যে সময় এখানে যে বলেছে প্রশ্নে, টোটাল সময় কিন্তু এখানে আমাদের কত বলেছে দেখো 50 মিনিট। দেখো 50 মিনিটে স্রোতের প্রতিকূলে, এই যে স্রোতের প্রতিকূলে 10 কিমি দাঁড় টেনে গিয়ে আবার ফিরে এসেছিল, প্রতিকূলে গিয়ে আবার ফিরে আসছে। এই যে প্রতিকূলে মানে যে প্রতিকূল বলেছে বলে আগে আমি প্রতিকূলটাই লিখেছি। ওকে,
মানে প্রতিকূল বলতে স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে আসছে। স্রোত যদি এদিকে যায় তাহলে নৌকাটা নিয়ে এই দিকে আসছে, এটাকে বলা হয় স্রোতের প্রতিকূল। এখানে কিন্তু বাধা পাবে, স্রোতটা বাধা দেবে বলে বিয়োগ হয়েছে সেই নৌকার বেগের সঙ্গে, ঠিক আছে। আর অনুকূল, স্রোত যেদিকে যাচ্ছে নৌকাটাও সেই দিকে যাচ্ছে, তাহলে এখানে যোগ হবে, যে নৌকার বেগ আর স্রোতের বেগটা যোগ হয়েছে। তাহলে এভাবে করে কিন্তু দেখো প্রতিকূলে 10 কিমি যেতে যা সময় লাগে আর অনুকূলে 10 কিমি যেতে যা সময় লাগে, টোটাল সময়টা কিন্তু কত বলেছে দেখো 50 মিনিটে। 50 মিনিটে 10 কিমি গিয়েছিল, মানে স্রোতের প্রতিকূলে গিয়েছিল আবার ফিরে এসেছিল। তাহলে এই যে টোটাল সময়টা কিন্তু 50 মিনিট। মানে এই যে দুটো সময় নিয়ে এই যে সময়টা আর এই যে সময়টা, এই দুটো সময়ের যোগফলটা কিন্তু 50 মিনিট। ওকে, তাহলে আমরা এখানে অতএব দিয়ে সমীকরণ গঠন হবে 1/x + 5 প্লাস, আচ্ছা 1 হবে না, 10 আছে এখানে, 10/x + 5 আর 10/x - 5, যেহেতু 10 কিমির কথা বলেছি যাত্রা। টোটাল সময়টা 50 মিনিট। এবার দেখো এগুলো কিন্তু আমরা ঘন্টায় বের করেছি সময়টা, যে সময়গুলো ঘন্টায় আছে। তাহলে এই যে আমাদের 50 মিনিট, মিনিটকে তো ঘন্টা করতে হবে, তার জন্য তোমরা মিনিটটাকে 60 দিয়ে ভাগ করবা। মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা হয়ে যায়, মনে রাখবা। 0 0 কেটে দাও। এখানে দেখো আমরা সরল করে দ্বিঘাত সমীকরণটা সাজাবো। এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ আমরা করি, x + 5 x - 5, এটা মিলে গেছে না, তাহলে 10 দিয়ে এর সঙ্গে গুণ হবে, 10x মাইনাস এটা 50 হয়ে যাবে। এটা মিলে গেছে, তাহলে 10 সঙ্গে এটা গুণ হবে, 10-এর সঙ্গে 10x + 50, -50 + 50 কেটে গেল, এখানে 5/6, 10x আর 10, এটা 20x পেয়ে যাবা যোগ করি। এটা a + b × a - b এর সূত্র, এটা a² - b² সূত্রটা অ্যাপ্লাই করো। আচ্ছা এখানে 5 4 20, এটা কাটাকাটি করতে পারবো, তাহলে পরে 4x আর নিচে s² - 25, এটা 1/6 দাঁড়িয়ে গেল, বর্গমূল করে নাও। আচ্ছা s² - 25, এটা 6 4 24, মানে 24x হয়ে যাবে। বাঁদিকে নিয়ে আসি, s² - 24xটা আগে লিখলাম আর -25 = 0। চলো আমরা ফ্যাক্টরটা করে নিই। s², দেখো এটাকে আমরা এই যে 25 - 1 করে দিলাম x, এই দেখো s² - এটা 25x, এটা গুণ করে নাও, আর মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এটা x, 1x x 25 = 0। তাহলে এখান থেকে আমরা x কমন নিতে পারবো, এখান থেকে +1 কমন যাবে, = 0 আছে। এবার এটা যে মিলে গেছে, তাহলে আমরা x - 25টা কমন, পরে রয়ে গেল x + 1 আমাদের = 0। এবার হয় অথবা দিয়ে আমরা x এর মান বের করে নিব। চলো x এর মানটা দেখো, যদি আমরা বের করি, হয় x - 25 = 0 অথবা x + 1 = 0। এখান থেকে পেয়ে যাবা x এর মানটা 25, আর এখান থেকে পাবা x = -1। দেখো এখানে এক্সটা আমরা বেগ ধরেছিলাম, তাহলে বেগ ঋণাত্মক নিব না, ধনাত্মক মানটাই নিব। তাহলে এখানে তোমরা লিখে দিবা যে ধনাত্মক মান নিয়ে পায়, কোনো কিছু না লিখলে তুমি এটা লিখবা যে ধনাত্মক মান নিয়ে পায়। তাহলে এখানে x এর মানটা দেখো, x এর মানটা আমাদের কী হবে 25 হবে। ওকে, তাহলে এই যে আমাদের বের করতে বলেছিল, দেখো এই যে স্থির জলে দাঁড় টানার বেগ কত, যেটা কিন্তু আমরা পেয়ে গেলাম 25 কিমি/ঘন্টা। এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্নতে আমরা চলে আসবো। দেখো 6-এর দাগের প্রশ্নগুলো, 6-এর যে 6 নাম্বার এবং 6-এর অথবা, এই দুটো অঙ্ক তোমরা কিন্তু বই থেকে পেয়ে যাবা। 7-এরগুলো তো উপপাদ্য আছে, এগুলো বই থেকে পাবা। আমরা চলে আসবো
8-এর দাগের, ঠিক আছে, 7 এবং 7 অথবা বই থেকে 8 এবং 8-এর অথবা এই দুটো অঙ্ক বইয়ের বাইরের আছে। আমরা এই দুটো অঙ্ক কিন্তু, ঠিক আছে, আমি করে দেখাবো তোমাদের। প্রথমে চলো 8 নম্বরটা করে। চলো 8-এর প্রশ্নটা কী বলছি আমরা পড়ে নেব। দেখো এখানে আমাদের বলছে একটি সমকোণী চৌপল যেটা আয়তঘন, সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ অনুপাত দেওয়া আছে, ওর ঘনফল দেওয়া আছে। আবার সমকোণী চৌপলের ঘনফলটা প্রতি বর্গ সেমি 5 টাকা 50 পয়সা হিসেবে ভূমিতলে সিসার প্রলেপ দিতে মোট 1056 টাকা ব্যয় হয়। তার সমকোণী চৌপলটির মাত্রাগুলি নির্ণয় করো। মানে সমকোণী চৌপল বলতে আয়তঘনের মাত্রা আমরা কি জানি, এই যে আয়তঘনকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এদেরকেই মাত্রা বলে। আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করতে হবে। দৈর্ঘ্য প্রস্থের যখন অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু এই অনুপাত থেকে দৈর্ঘ্যটা ধরে নিতে পারবো আর প্রস্থটাকে ধরে নিতে পারবো। তাহলে আমরা প্রথমেই লিখব ধরি দৈর্ঘ্য। দেখো 4 থেকে আমরা দৈর্ঘ্যটাকে 4x ধরে নেব, এককটা সেমি নাও, 4x সেমি। আর প্রস্থটাকে আমরা ধরে নিতে পারবো, এই যে 3 আছে, তাহলে আমরা 3x সেমি ধরে নিলাম। দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। আচ্ছা এখানে লক্ষ্য করো, আমরা এই যে প্রতি বর্গ সেমি 5 টাকা 50 পয়সা হিসেবে ভূমিতলে সিসার প্রলেপ দিতে মোট যে খরচ বলে দিয়েছে, ভূমিতলটা, তাই না? তাহলে যে ভূমিটা, একটা ভূমিতল বলতে কি, আয়তক্ষেত্র। আয়তঘনকের প্রতিটি তল হয় আয়তক্ষেত্র, তাহলে একটি তল ভূমিটা, তাহলে আয়তক্ষেত্র। দেখো এখানে আয়তক্ষেত্রের, ঠিক আছে, মানে ভূমিতলের ক্ষেত্রফল পেয়ে যাব সেই সমকোণী চৌপলের। তো ভূমিতলের ক্ষেত্রফলটা লক্ষ্য করো, ভূমিতলের ক্ষেত্রফল এই যে দেখো প্রতি বর্গ মিটারে, মানে যে ভূমিতলটা যদি এটা না, এটা ধরো ভূমিতল, দেখো মানে 1 বর্গ মিটারে খরচটা বলে দিয়েছে। 1 বর্গ মিটারে যদি 5 টাকা 50 পয়সা খরচ হয়, তো সম্পূর্ণ বর্গ মিটারে খরচটা বলে দিয়েছে 1056 টাকা। তাহলে এখানে এই যে ভূমিতলটা, এই যে ভূমিতল যেটা ধরে নিই আমরা, এই ভূমিতলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এই যে বড় টাকাটা আছে 1056 টাকা, এই টাকাটাকে যেটা 1 বর্গ মিটারে খরচ হয়েছে সেই টাকার দিয়ে ভাগ করে দাও, তখনই তোমরা এই যে ভূমিতলটার ক্ষেত্রফল পেয়ে যাবা, তাই না? এই যে দেখো, সেটা আমরা 5 টাকা 50 পয়সা দিয়ে ভাগ করব। আচ্ছা 5 টাকা 50 পয়সা বলতে 5.50 টাকা, 5.50 এভাবে করে নিতে পারবা। তা এটাই হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল। এটা আমরা লিখব বর্গ সেমি, ঠিক আছে? তোমরা জেনে রাখবা যে প্রতি বর্গ মিটারে মোট খরচটা বলা থাকলে পরে মোট খরচকে প্রতি বর্গ মিটার খরচ দিয়ে ভাগ করলে সেই জায়গাটা, যে জায়গার কথা বলবে সেই জায়গাটার ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে এখানে আমরা একটু সরল করে নিই। এখানে 1056 দশমিক উঠাবো, দশমিক উঠালে 1 আর 2 শূন্য হয়ে যায়, আর নিচে 550, 0 0 কেটে দিলাম, উপরে 1056 একটা শূন্য, আর নিচে 5, এটা হচ্ছে 55। আচ্ছা এটা তোমরা 55 দিয়ে ভাগ করে নিবা। 55 দিয়ে যদি ভাগ করে নাও, দেখো আমি ভাগটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 11 পাচ্ছে 55, আর এখানে 11 দিয়ে করছি, 11 দিয়ে কাটাকাটি করো, 105 আছে, 11 নং 99 নিলাম, ঠিক আছে? 11 নং 99 বাঁচলো কত, 6 বাঁচলো, মানে 66, 11 6 66, শূন্য বসে গেলো। এবার 5 দিয়ে কাটাকাটি করবো। দেখো 5 একে 5, 4 চলে আসলো 46, ঠিক আছে? 46, তো 5 নং 45, 1 আসলো 10, আর 5 দিয়ে 10। দেখো আমরা পেয়ে গেলাম কত, 192 বর্গ সেমি। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল পেয়ে গেছি। এবারে ভূমিতল যেটা দৈর্ঘ্যটা জানা হয়ে গেছে 4x, আর প্রস্থ জানা আছে 3x, তাই ভূমিতলের ক্ষেত্রফলটা বলতে পারবো, যেটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে? তাহলে এই যে ভূমিতলের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটাই কিন্তু দেওয়া আছে, এটা 192। তাহলে আমরা এখান থেকে x এর মানটা পেয়ে যাব, এটা 12x², এদিকে 192। চলো আমরা 12 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করি। 12কে 12, এটা 12 ধরলাম, তাহলে বাঁচলো কত, তাহলে 12 যদি ধরি, তাহলে আমাদের এখানে হয়ে গেল কত, 7 বাঁচলো, 12 7 19 হয়।
তাহলে 7 মানে 72, 12 6 72। তাহলে এক্স স্কোয়ার সমান সমান আমরা 16 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে এক্সের মানটা ধনাত্মক মানটা নিব 16 বর্গমূল, যেটা আমাদের 4 হয়ে যাবে। তো এক্সের মানটা যদি 4 হয়, দেখো আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাব। এই যে আমাদের দৈর্ঘ্য প্রস্থ আমাদের দরকার। দৈর্ঘ্যটা দেখো আমরা যেটা 4x ধরেছিলাম, তাহলে 4 × 4 4 4 16, 16 সেমি দৈর্ঘ্য পেলাম। প্রস্থ পেয়ে যাব, প্রস্থ ধরেছিলাম 3x, তাহলে 3 × 4 এটা হবে 3 4 12 সেমি। আচ্ছা, এখন আমরা এক কাজ করি, আমরা ধরে নিচ্ছি যে উচ্চতা, আয়তঘনকের উচ্চতাটাকে আমি ধরে নিচ্ছি। ধরি উচ্চতাকে আমি এই ধরে নিলাম, এই সেমি। এখন আয়তঘন বা সমকোণী চৌপলে যে আয়তনের সূত্র, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হচ্ছে সমকোণী চৌপলের আয়তন, ঘনফল যেটা। এই ঘনফলটা কিন্তু প্রশ্নে বলে দিয়েছে। দেখো ঘনফল প্রশ্নে বলা আছে, এখানে ঘনফলটা উল্লেখ করে দিয়েছে। দেখো এই যে 2304 ঘন সেমি। তাহলে এটা আমরা লিখতে পারবো, এটা সমান সমান, এই যে দেখো এই যে ঘনফলটা 2000, আবার দেখি মানটা, এই যে মানে 2304, 2304 ঘন সেমি। তাহলে এখান থেকে সরল করে আমরা কার মানটা, এইচের মানটা সহজে পেয়ে যাব। চলো আমরা এটা সরল করি, এখানে কাটাকাটি করতে পারো। আচ্ছা, আমরা যদি কাটাকাটি করি, দেখো তো আমি 12 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করছি। 12 দিয়ে 24 তো আসছে না, তাহলে 12কে 12, একে 12 ধরে নিলাম। তাহলে বাঁচলো কত, 8 আর 3, 8 3 11, ঠিক আছে। তাহলে এখানে 11 বাঁচলো। তাহলে এখানে যদি 11 নিই, এদিকে 11 আর এদিকে 0, তাহলে 110 ধরলাম। 110, 12 নং 108, এই যে 12 নং 108 করলাম, ঠিক আছে। তাহলে 12 নং 108 ধরলাম, 2 বাঁচলো মানে 24, 12 দিয়ে 24। এই দেখো, এবার 16 দিয়ে কাটাকাটি করব। চলো এখানে আবার আমি একটু লিখি, 16 গুণিত এইচ, এটা 192 পেলাম। আমি আগে 4 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করি। 4 4 16, আর এখানে দেখো 4 4 16, 16 ধরলাম, তা 3 আসলো 32, 32 মানে 4 8 32। আর এখানে দেখো 4 1 4, 4 2 8, তাহলে 12 পেয়ে গেছি। তাহলে এইচের মানটা আমরা কত পেয়ে গেলাম, 12 পেয়ে গেলাম। তাহলে অতএব উচ্চতা হয়ে গেল আমাদের 12 সেমি। দেখো দৈর্ঘ্য প্রস্থ তো আগেই বের করে নিয়েছি। দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি, প্রস্থ 12 সেমি, আর উচ্চতাও 12 সেমি। এটা কিন্তু আমাদের অ্যান্সার। দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার মান বের করতে বলেছিল, যেটা আমরা পেয়ে গেছি। দেখো অ্যান্সার আমাদের এই দুটো অ্যান্সার বক্স করে দিলাম, এটা আমাদের অ্যান্সার, আর আমাদের এটা একটা অ্যান্সার। ওকে, চলো আবার চলে আসবো আজকের ক্লাসের শেষ প্রশ্নে, 8-এর অথবাটা। 8-এর অথবাটা করাই। কী বলছে প্রশ্নটা, তামার তৈরি একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে বলে দিয়েছে। আয়তঘনকটিকে গলিয়ে 3 সেমি ব্যাসের ও 1/4 সেমি পুরু এতটা মোটা আছে, কতগুলি মুদ্রা তৈরি হবে। দেখো মুদ্রাগুলো তৈরি হচ্ছে, দেখো এক একটা মুদ্রাকে যদি আমি এখানে দেখাই তোমাদের, না ওকে, মুদ্রাগুলো কিন্তু এভাবে আমাদের তৈরি হবে, যেটা আমাদের কিন্তু এখানে চঙাকৃতি তৈরি হবে। মুদ্রাগুলো চঙাকৃতি, এভাবে মুদ্রাটা তৈরি হবে। পুরুটা যেটা মোটা, যেটা উচ্চতা, ঠিক আছে, এই যে আমাদের উচ্চতা বলে দিয়েছে 1/4 সেমি উচ্চতা এইচটা। আর এখানে ব্যাসার্ধ, যেটা আমরা আর জানি, ব্যাসার্ধ আমাদের আরটা বলে দিয়েছে। এখানে দেখো ব্যাস বলেছে 3 সেমি, তাহলে আর কত হবে 3/2। তো সেই মুদ্রার উচ্চতা আর ব্যাসার্ধ আমরা কিন্তু তৈরি করলাম। এবার সেই আয়তঘনক যেটা ছিল, সেই আয়তঘনককে গলিয়ে আমাদের এরকম মুদ্রা তৈরি করবে, যার ব্যাসার্ধ এবং উচ্চতা জানা আছে। কতটি মুদ্রা তৈরি হবে, তাহলে দেখো এটা নিয়মটা বের করার, যে আয়তঘনকের আয়তনটা বের করো। তার আয়তন কি জানি, আয়তঘনকের দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মাত্রাগুলির গুণফল হচ্ছে আয়তন। আয়তঘনকের আয়তনটাকে একটি মুদ্রার আয়তন দিয়ে ভাগ করে নেব। দেখো একটি মুদ্রার আয়তন, মুদ্রাটা যে এক একটা তৈরি হবে, এটা হচ্ছে লম্ববৃত্তাকার চঙাকৃতি তৈরি হবে। ওকে, মনে রাখবা কিন্তু তোমরা।
তা সেই চঙের আয়তন, একটি চঙের আয়তন যেটা একটি মুদ্রার আয়তন। তো একটি মুদ্রার আয়তন চঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। আর বলতে এখানে ব্যাসার্ধ, যেটা আমরা ব্যাসার্ধ পেয়েছি 3/2 তার হোল স্কোয়ার, আর উচ্চতা যেটা হচ্ছে এইচ 1/4 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আয়তঘনের আয়তনটাকে সেই মুদ্রার, একটি মুদ্রার আয়তন দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে কতটি মুদ্রা তৈরি হবে সেই সংখ্যাটা কিন্তু আমরা পেয়ে যাব, এতটি। চলো এখানে আমরা 11 গুণিত 9 গুণিত 6, আর এখানে পায়ের মান তোমরা বসাও 22/7, 3-এর বর্গ এটা 9, 2-এর বর্গ 4, আর এদিকে 1/4। কাটাকাটি করতে পারো। দেখো এখানে এই যে 11 2 22 এভাবে কাটাকাটি করতে পারবা। এই যে 9 9 কেটে যাবে, কিছু না, এখানে 1 দাঁড়ালো। আর এই যে 2 3 6 এভাবে কাটাকাটি করে দিলাম। তাহলে যদি আমি সরলটা দেখি, তা আমাদের এখানে উপরে কিন্তু 3 বেঁচেছে, আর নিচে উপরে 1, আর এখানে এই যে এখানে যে গুণ করানো মানগুলো 4 4 16, 16 7, ঠিক আছে। দেখো এখানে যদি গুণ করে নাও কত হবে, তাহলে যেটা বললাম 4 4 16 আর 16 7, 16 7 112, মনে রাখবো 16 7 112। এবার দেখো উপরে সংখ্যা আছে, নিচের ভগ্নাংশ, তো উপরের সংখ্যাটা বসাও আর নিচের ভগ্নাংশ উল্টে দিবা, মানে 112/1 হয়ে যাবে। আচ্ছা, তাহলে 3 দিয়ে গুণ করলে আমাদের অ্যান্সার, এটাতে বেরোচ্ছে আমাদের মুদ্রা। আচ্ছা, এখানে 3 2 6, 3 1 3, 3 1 3, 336টি মুদ্রা তৈরি হবে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। দেখো আজকের যে 7 নম্বর স্কুল তোমাদের কমপ্লিট করে দিয়েছি পুরো সম্পূর্ণ পাঠ। কোথাও যদি তোমাদের ডাউট বলে মনে হয় তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবা, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। তার পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমরা সবাই ভালো থেকো।